হাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। পরীক্ষার প্রিপারেশন তোমাদের সবার ঠিক আছে এবং আপকামিং যে WBCS পরীক্ষার পাশাপাশি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষা রয়েছে, তাতে তোমরা প্রথম যে পরীক্ষাটা ফেস করবে সেটা মিসলেনিয়াস আগামী 15 তারিখে। তো এই মিসলেনিয়াস পরীক্ষার প্রিপারেশনে ইতিহাস থেকে মোটামুটি তুমি ওই 10টার মতো কোশ্চেন ম্যাক্সিমাম আসে, 7, 8, 9, 10 এরকম সংখ্যাও থাকে। তো ইতিহাস থেকে যাতে তোমাদের কোনো প্রশ্নের উত্তর ভুল না হয় সেটার জন্য আমরা লাস্ট মিনিটে কিছু জিনিস নিয়ে এসেছি, যেটা হচ্ছে ওভারঅল একটা রিভিশন। এই ওভারঅল রিভিশনের মধ্যে থেকে তোমাদের মিসলেনিয়াস পরীক্ষায় যে প্রশ্নগুলো তোমরা ফেস করবে সেগুলোর যাতে উত্তর দিতে পারো সেটা খেয়াল রেখেই আমাদের এই ভিডিওটি করা। তো তোমরা আশা করি প্রত্যেকে খুব ভালো পরীক্ষা দেবে এবং এবং এই ক্লাসটা একটু ভালো করে দেখো, তাহলেই দেখবে যে গোটাটা তোমাদের রিভিশন হয়ে যাবে। আমরা চলে এসেছি আজকে মিসলেনিয়াস স্পেশাল এই টপিকসটার উপরে। এই এক্সামটাকে কেন্দ্র করে ইতিহাসের ইন্ডিয়ান হিস্ট্রি, যেখানে এনসেন্ট, মিডিয়েভাল, মডার্ন 3টে পার্ট রয়েছে। এই 3টে পার্টের উপরে আমাদের 1 নম্বর ক্লাস, এবং এটা একটাই ক্লাস থাকবে যেখানে এনসেন্ট, মিডিয়েভাল, মডার্ন কমপ্লিট করা হবে। আমরা এখানে যেটা করব সেই জায়গাটা একবার দেখে নিই। আমরা প্রথমে করব যেটা, সেটা হচ্ছে টপিক নাম্বার 1, হিস্ট্রি অফ এনসেন্ট ইন্ডিয়া ফ্রম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন টু মুসলিম ইনভেশন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতা, আর্য সভ্যতা, ষোড়শ মহাজনপদ, বৌদ্ধিজম, জৈনিজম, তারপরে মগধের উত্থানের পরে হচ্ছে মৌর্য, কুষাণ, গুপ্ত, পাল, সেন, এবং এই সেনদের সময় আমরা দেখতে পাবো মুসলিম আক্রমণ। তো সেই ধারাটা, ক্রনোলজিক্যাল অর্ডারটা তোমরা যেটা ক্লাসে পড়াশোনা করার পাশাপাশি জিস্ট আকারে যেগুলো এখন এই মুহূর্তে মনে রাখতে হবে, সেই জায়গাটাকে আমরা এখানে দেখব। তো এর পাশাপাশি আমরা দেখব সেকেন্ড টপিক যেটা, সেটা কন্টিনিউয়াস অ্যাকাউন্ট অফ দ্য হিস্ট্রি অফ মিডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি ফ্রম সুলতান মাহমুদ ইনভেশন টু নাদির শাহ ইনভেশন। সুলতান মাহমুদ মুসলিম আক্রমণকারী হিসেবে প্রথমে যে আসছে মোহাম্মদ বিন কাসিম, তারপরে সুলতান মাহমুদ আক্রমণ করছে। এই সুলতান মাহমুদ এবং নাদির শাহের ভারত আক্রমণের মধ্যেই আমরা পাচ্ছি দুটো মিডিয়েভাল ফেমাস ডায়নাস্টি। একটার নাম হচ্ছে সুলতানি ইন দিল্লি, দ্বিতীয়টার নাম হচ্ছে মুঘল ডায়নাস্টি ইন দিল্লি। তো সুলতানি এবং মুঘল পিরিয়ডের পাশাপাশি আঞ্চলিক অনেকগুলো রাজ্য আছে, সেই ডায়নাস্টিগুলোও আমাদের খেয়াল রাখতে হয়। বিজয়নগর, বাহমনি, এগুলো থেকেও আমাদের কিন্তু প্রশ্ন আসে। তো সেই জায়গাটা আমরা দেখে নেব এটা সেকেন্ড পার্টে। থার্ড টপিকসে যেটা রয়েছে, কন্টিনিউয়াস অ্যাকাউন্ট অফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া। আমাদের মডার্ন ইন্ডিয়া থেকেও প্রশ্ন আসে। মডার্ন ইন্ডিয়ার যেটা আছে সেটা হচ্ছে ব্যাটেল অফ পলাশি থেকে কনকোয়েস্ট অফ এভারেস্ট। ব্যাটেল অফ পলাশি মানে তুমি যদি ধরো তাহলে তুমি খেয়াল রাখতে পারো 1757, কনকোয়েস্ট অফ এভারেস্ট মানে 1953। তো আমরা এই যে জায়গাটা রয়েছে মাউন্ট এভারেস্ট জয় করা পর্যন্ত আমরা যদি দেখি, তাহলে আমাদের মোটামুটি ন্যাশনাল মুভমেন্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে আমাদের এই টোটাল রিভিশনের পর আমরা যেটা ফোর্থ টপিকসে করব সেটা হচ্ছে ডিসকাশন অফ সাম কনকোয়েস্ট কোশ্চেন উইথ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এই জায়গাটায় আমরা আলোচনা করব বিগত পরীক্ষায় মিসলেনিয়াসের যে ধরনের প্রশ্নগুলো এসছে, বিশেষত ইতিহাস থেকে, সেই প্রশ্নগুলোর ওপরে আমরা একটু আলোচনা করব, এবং সঙ্গে নতুন কিছু প্রশ্ন যেগুলো এই পরীক্ষার জন্য খুব উপযোগী সেই প্রশ্ন নিয়েও কিছু আলোচনা করব। তো এটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। তো আমরা এনসেন্ট, মিডিয়েভাল, মডার্ন
তিনটে পার্টে আমরা পড়াশোনা করব এবং পড়াশোনা করার পাশাপাশি আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেই কোশ্চেনটা আমাদের পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলোর আলোচনার পাশাপাশি আমরা কিছু নতুন কোশ্চেনও আলোচনা করব। আমাদের যে প্র্যাকটিস সেশন চলছে, আমাদের যে ক্লাসগুলো ইউটিউবে চলছে, সেইখানেও আমাদের এই প্র্যাকটিস সেশনগুলোর উপরে জোর দেওয়া হয় এবং এই জোর দেওয়ার কারণ হচ্ছে তোমাদের মধ্যে যেন অ্যাকিউরেসি বিল্ড করে, ভুল করার প্রবণতা যেন তোমাদের একদম কম হয়। এই প্রচেষ্টার উপরে সামনে রেখে আমরা আজকের ক্লাস স্টার্ট করছি। আমাদের প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতাটাকে আমরা বলি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যেটাকে আমরা শর্টকাট ফর্মে বলি আইভিসি। এই আইভিসি যদি তুমি দেখো তাহলে আইভিসির আগে যদি যে সভ্যতাটা আছে সেই সভ্যতাটা হচ্ছে মেহেরগড় সিভিলাইজেশন। এই মেহেরগড় সিভিলাইজেশনটাই হচ্ছে ভারতবর্ষের সব থেকে প্রাচীন সভ্যতা। এই সভ্যতাটা যে যুগে গড়ে উঠেছিল সেটা হচ্ছে চ্যালকোলিথিক। চ্যালকোলিথিক এজে এখানে আমরা কি দেখব, মেহেরগড় সিভিলাইজেশনটা চ্যালকোলিথিক নয়, মেহেরগড় সিভিলাইজেশনটা গড়ে উঠবে নিওলিথিক এজে। নিওলিথিক এজে এবারে এই নিওলিথিক এজে যে সভ্যতাটা গড়ে উঠবে সেটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে প্রাচীন সভ্যতা। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে এই নিওলিথিক এজেই আমরা কি দেখব, আমরা দেখব যে পৃথিবীতে একটা পরিবর্তন আসছে। সেই পরিবর্তনটা হচ্ছে মানুষ নোম্যাডিক মানে যাযাবর থেকে মানুষ সেটেলমেন্ট করবে, স্থায়ীভাবে বসবাস করবে এবং এই স্থায়ীভাবে বসবাস করার পরে তারা ভারতবর্ষের বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্রথম সভ্যতা গঠন করবে, যেটা মেহেরগড় সভ্যতা। এবং এটা হচ্ছে একদম গ্রাম্য সভ্যতা বা এগ্রিকালচার বেস সিভিলাইজেশন। এখানে আমরা দুটো জিনিস খেয়াল রাখবো, যেহেতু টার্মটা লেথিক ব্যবহার করছি তাই এখানে কোনো মেটালের ব্যবহার হবে না, এক নম্বর। দু নম্বর, এগ্রিকালচার কাল্টিভেশন স্টার্ট হবে, মানুষ এখানে সভ্যতা গঠন করবে, সমাজ গঠন করবে। এবং এখানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটাও নদীর তীরে গড়ে উঠবে সভ্যতা এবং সেই নদীটার নাম হচ্ছে বোলান নদী। তো এরপরে আমরা দেখব ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন গড়ে উঠবে। যে সভ্যতাটা গড়ে উঠবে এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এটা গড়ে উঠবে চ্যালকোলিথিক এজে। এই চ্যালকোলিথিক এজে যখন আমরা দেখব তখন আমরা কি দেখব, এখানে মেটালের ব্যবহার হবে। মেটালের ব্যবহার হওয়ার ফলে এগ্রিকালচার সারপ্লাসের ফলে এখানে ভারতবর্ষে আরবান সিভিলাইজেশন গড়ে উঠবে বা ভারতবর্ষের প্রথম নাগরিক সভ্যতা গড়ে উঠবে। তার মানে মেহেরগড় হচ্ছে ভারতবর্ষের প্রথম সভ্যতা, সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হচ্ছে ভারতবর্ষের প্রথম নাগরিক সভ্যতা। এরপরে আমরা পাবো প্রিন্টেড গ্রেওয়্যার কালচার, এই পিজিডাব্লিউ। এই প্রিন্টেড গ্রেওয়্যার কালচার মানে এখানে লোহার ব্যবহার শুরু হয়ে যাবে এবং এখানে আমরা দেখতে পাবো আর্য সভ্যতা চলে আসবে। তার মানে আর্য সভ্যতা যখন পূর্ব ভারতের দিকে এক্সটেন্ড করছে তখন আমরা দেখতে পাবো যে প্রিন্টেড গ্রেওয়্যার কালচারটা ডেভেলপ করছে। এই প্রিন্টেড গ্রেওয়্যার কালচারটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পরে হবে, আগে মেহেরগড় সভ্যতা হবে। তার মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এর ঠিক মাঝখানটায় আছে আইভিসি। এই জায়গাটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে, এটাই হচ্ছে ক্রনোলজিক্যাল অর্ডার। নেক্সট আমরা যদি দেখি তাহলে আমাদের এই পয়েন্টগুলো থেকে আমাদের প্রশ্ন আসে। আইভিসি ফার্স্ট আইডেন্টিফাইড বাংলাটা যদি দেখো তাহলে সেটা হচ্ছে শনাক্ত করা বা জায়গাটাকে চিহ্নিত করা। এই চিহ্নিত করার কাজটা যিনি করেছিলেন তিনি হচ্ছেন চার্লস ম্যাসন এবং এক্সক্যাভেটেড মানে খনন কার্য যিনি করেছিলেন তিনি হচ্ছেন আলেকজান্ডার ক্যানিংহাম, যাকে আমরা বলছি
ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি, কারণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলে যে ডিপার্টমেন্টটা তৈরি হবে, যেটা এখনো আমাদের যে কোনো কিছু খনন কার্যে প্রাচীনত্ব নির্ণয়ের জন্য যে ডিপার্টমেন্টের উপরে আমাদের ভরসা করতে হয়, সেই ডিপার্টমেন্টটা ইনি তৈরি করেছিলেন বলে এনাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি। যিনি সিন্ধু সভ্যতায় প্রথম খনন কার্যটা করেছিলেন এবং ডিসকভার যিনি করেছিলেন তিনি হচ্ছেন দয়ারাম সাহানি। ইনি 1921 খ্রিস্টাব্দে প্রথম যে জায়গাটা ডিসকভার করেন সেটাই হচ্ছে হরপ্পা। তার মানে আমাদের এই তিনটে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। যদি শনাক্ত করার কথা বলে তাহলে আমরা বলবো চার্লস ম্যাসন, যদি খনন কার্যর করার কথা বলা হয় তাহলে সেটা করবে আলেকজান্ডার ক্যানিংহাম, যদি আবিষ্কার করার কথা বলে তাহলে আমরা অ্যান্সার নেব দয়ারাম সাহানি। নেক্সট আমাদের কিছু বেসিক কোশ্চেন পড়ে করে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে, যেটা হচ্ছে গেটওয়ে সিটি অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এটা আমরা নেব হরপ্পা। ব্ল্যাক বেঙ্গল সিটি অফ আইভিসি যদি বলে তাহলে আমরা নেব কালীবাঙ্গান। আর একটা এই যে ব্ল্যাক বেঙ্গল মানে কোন শহরটাকে বা কোন স্থানটাকে বোঝানো হয় সেটাও আমরা অ্যান্সার নেব কালীবাঙ্গান। এরপরে যেটা আছে লঙ্কারশায়ার অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এটা আমরা নেব চানুদারো। মনচেস্টার অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এটা আমরা নেব লোথাল। তাহলে আমাদের যে চারটে বেসিক কোশ্চেন সিন্ধু সভ্যতা থেকে করে, গেটওয়ে সিটি, ব্ল্যাক বেঙ্গল সিটি, লঙ্কারশায়ার অফ আইভিসি, মনচেস্টার অফ আইভিসি, এইগুলো আমাদের কমন কোশ্চেন। এই জায়গাগুলোকে একটু দেখে যেতে হবে, এটা একটু খেয়াল রাখবে। নেক্সট দেখো আমাদের কিছু কিছু জায়গা থেকে প্রশ্ন করে, যেমন ধরো হরপ্পা মহেঞ্জোদারো, এটা খুবই ইম্পর্টেন্ট। এই দুটোকেই একটু বেশি খেয়াল রাখতে হয়, কে আবিষ্কার করেছে, কত সালে আবিষ্কার করেছে। হরপ্পা প্রথম 21, মহেঞ্জোদারো 22। তারপরে আমরা যদি দেখি স্বাধীনতার পর প্রথম আবিষ্কৃত স্থান যদি বলে তাহলে আমরা অ্যান্সার নেব রোপার। রোপারের সালটা নেব 1953। এই তিনটে সাল একটু কেয়ার করতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লোথাল। লোথালটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের একটা পোর্ট সিটি, ম্যানমেড সিটি। এর সঙ্গেও আর একটা কিছু জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হয়, যে এটা হচ্ছে গুজরাটে অবস্থিত, ভোগাবা নদী বা সবরমতী নদীর তীরে অবস্থিত যে পোর্টটা, সেটাই ভারতবর্ষের সব থেকে প্রাচীনতম পোর্ট। এবারে সিন্ধু সভ্যতায় কি আর কোনো পোর্ট সিটি ছিল না? অবশ্যই ছিল। তোমাদের এটাও খেয়াল রাখতে হবে লোথালের সঙ্গে আলাদিনো, যেটা সিন্ধু সভ্যতার সব থেকে ছোট সাইট, সেই আলাদিনোতেও আলাদিনোটাও হচ্ছে পোর্ট সিটি, এটা একটু খেয়াল রাখবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে কালীবাঙ্গান। কালীবাঙ্গান রাজস্থানে অবস্থিত। এই কালীবাঙ্গানে আমরা যে নদীটা দেখতে পাবো সেটা হচ্ছে ঘগর নদী। এই ঘগর নদীর তীরে অবস্থিত কালীবাঙ্গানটি হচ্ছে সিন্ধু সভ্যতার এগ্রিকালচার বেস সাইট। তারপরে আমরা দেখব চানুদারো। চানুদারো মানে এর এন্ডে আছে দারো, যে ওয়ার্ডের শেষে দারো থাকবে তার মানে হচ্ছে মাউন্ট অফ ডেথ। তাহলে মহেঞ্জোদারো যদি সিন্ধ্রি ওয়ার্ড হয়, চানুদারো সিন্ধ্রি ওয়ার্ড, এর মানেও মাউন্ট অফ ডেথ। এইটাও আমরা দেখতে পাবো যে যে এটা পাকিস্তানের দিকে আছে। পাকিস্তানের দিকে আছে মানে সিন্ধু নদীর তীরে, এটা একটু খেয়াল রাখতে হবে। আলমগীরপুর, এটা হচ্ছে ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ আইভিসি, এটা বর্তমানে উত্তরপ্রদেশে আছে। এই নদীটার যে নদীর তীরে সেটা হচ্ছে হিন্দন নদীর তীরে। এই নদীটার বর্তমানে আমরা কোনো অস্তিত্ব পাই না। আর একটা পশ্চিম দিকের যে সব থেকে ওয়েস্টার্ন মোস্ট সাইড সুক্তা জেন্ডার, এই সুক্তা জেন্ডারও আমরা যদি দেখি দস্ত রিভারের তীরে আছে, এটাও তোমাকে একটু খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা দেখব যে সিন্ধু সভ্যতায় সব থেকে টেরাকোটা বা সিলের মধ্যে সব থেকে বেশি যে অ্যানিমেলটার ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ইউনিকর্ন। এবারে ইউনিকর্নের যেটা বৈশিষ্ট্য সেটা ঘোড়ার মতো দেখতে, কিন্তু এর মাথায় একটা হর্ন আছে। এবারে এরপরে যখন ভারতবর্ষে আর্যদের প্রবেশ ঘটছে তখন তারা খাইবার পাশে এই পথটাকে অতিক্রম করে ভারতে আসবে এবং তারা ভারতবর্ষে প্রপার ওয়েতে ঘোড়ার ব্যবহারটা করবে।
তাহলে সিন্ধু সভ্যতায় যে যদি আমরা দেখি তাহলে সেখানে একটা কথা মনে রাখতে হয় যে সেখানে কিন্তু ঘোড়ার এক্সিস্টেন্স ছিল, ইউটিলাইজেশন ছিল না, মানুষ তার ব্যবহার জানতো না। ওখানে দুটো জায়গায় আমরা ঘোড়ার হাড় পাবো, প্র্যাকটিক্যাল ঘোড়ার হাড় পাবো, কারণ কারণ সেই দুটো জায়গার নাম আমাদের পরীক্ষায় আসে, সুরকোটা এবং ধোলাবিরা, এই দুটো জায়গায় আমরা হর্সবোন পাবো। অপরদিকে প্রপার ওয়েতে ভারতবর্ষে ঘোড়া এবং লোহার ব্যবহার যারা করবে তারা হচ্ছে আর্য। আর্য সভ্যতায় যদি আমরা যাই তাহলে এখানে আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে আর্যরা কিন্তু মাইগ্রেট করে এসে ভারতবর্ষে যে সভ্যতা তৈরি করবে সেই সভ্যতাটা কিন্তু গ্রাম্য সভ্যতা। এই ইংরাজি ওয়ার্ড যেটা আমরা বলি আর্য, এই আর্যটার মানে হচ্ছে সেলফ ডেজিগনেশন, বা যা কিছুই বলুক না কেন, এরা 2000 খ্রিস্টপূর্বাব্দে সেন্ট্রাল এশিয়া থেকে মাইগ্রেট করে এসেছিল বলে অধিকাংশের মতামত। এই নিয়ে নানা রকম মতবাদ রয়েছে, সেই মতবাদগুলো কে কোন ধারায় বিশ্বাসী এটাও আমাদের প্রশ্ন আসে। কিন্তু বেশিরভাগ যে বিষয়টার উপরে জোর দেওয়া হয় যে আর্য শব্দের অর্থ কি, সৎ বংশজাত ব্যক্তি, এটাও যেরকম হবে সেরকম মনে রাখতে হবে আর্য বলতে একটা গোষ্ঠীকে বোঝানো হয়, আর্য বলতে শ্রেষ্ঠ, সুন্দর, এগুলোও বোঝানো হয়। তাহলে আমাদের যদি প্রশ্ন করে যে আর্য শব্দের অর্থ কি, তাহলে আমরা নিতে পারি রেস, সিভিলাইজ, সেলফ ডেজিগনেশন, এগুলো আমাদের অ্যান্সার হতে পারে। অপশন দেখে এগুলো অ্যান্সারগুলো করতে হয়, তো এটা একটু খেয়াল রাখবে এই জায়গাটায়। নেক্সট আমাদের যেটা খেয়াল রাখতে হবে, এই চারটে জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। আর্কটিক রিজিয়নে যদি কেউ বলে যে অরিজিনাল হোমল্যান্ড অফ আরিয়ান আর্কটিক রিজন, এটা বলছে বিজি তিলক। এবারে সেন্ট্রাল এশিয়া থেকে আর্যরা এসছে, এটাই আমাদের বেশি পরীক্ষায় আসে, এই জায়গাটা বলছে জার্মান হিস্টোরিয়ান ম্যাক্স মুলার। এরপরে ইউরোপ আর্যদের আদি বাসস্থান, এটা বলছে আমাদের জানো এশিয়াটিক সোসাইটির যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন উইলিয়াম জোন্স, তিনি বলছেন। এবং ভারতীয় আর্যদের আদি বাসস্থান এটা বলছে স্বামী বিবেকানন্দ। তাই এইখানে যেটা দেওয়া রয়েছে সেন্ট্রাল এশিয়া হচ্ছে ম্যাক্স মুলার, আর্কটিক রিজন বিজি তিলক, ইউরোপ হচ্ছে স্যার উইলিয়াম জোন্স, তিব্বত দয়ানন্দ সরস্বতী, এবং ইন্ডিয়া বলছে স্বামী বিবেকানন্দ। এই কটা একটু দেখে যাবে, কারণ এখান থেকে আমাদের অরিজিন অফ অফ আরিয়ান্স এই তত্ত্বটা থেকে আমাদের এই প্রশ্নগুলো আসে, এগুলো একটু খেয়াল রাখলেই অ্যান্সারগুলো করা যায়। নেক্সট দেখো আমাদের কিছু জিনিস আছে যে পয়েন্টগুলো তোমাকে একটু খেয়াল রাখলেই পারবে। যেমন ধরো অরিজিন, যেমন ধরো অরিজিন অফ ইন্ডিয়ান মিউজিক কোথা থেকে পেয়েছো, তখন তোমার অ্যান্সার হবে সামবেদ। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক যেটা দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে রাগ এবং তাল, সেই রাগ এবং তাল থেকে পরবর্তীকালে ট্র্যাডিশনও আসবে। তো হিন্দুস্তানি ট্র্যাডিশন, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক যদি আমাদের বলে তাহলে সেটা সামবেদ থেকে অরিজিন হচ্ছে। এবারে শূদ্র ওয়ার্ডটা আমরা ঋগ্বেদের 10টা মণ্ডল আছে, এই 10টা মণ্ডলের দশম মণ্ডলটা হচ্ছে পুরুষ সূক্ত। এই পুরুষ সূক্ত থেকে এই পুরুষ সূত্র থেকে আমরা অরিজিন অফ ইউনিভার্স এবং কাস্ট সিস্টেম এবং লাস্ট যে ওয়ার্ড সেটা হচ্ছে শূদ্র, এই শূদ্র কথাগুলো পাবো। এরপরে আমরা জানি যে গায়ত্রী মন্ত্র, ওং ভূর্ভুবস্সুঃ তস্য বিতুর্বরেণ্যম, এই গায়ত্রী মন্ত্র জপ করে গুরু তার শিষ্যকে গ্রহণ করে এবং তারা পরবর্তীকালে তারা পড়াশোনা করে করে ঋগ্বেদের পর্যালোচনা করে এবং শিক্ষিত হয়। তো উপনয়ন পদ্ধতিতে আমাদের যে প্রাচীন শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় গায়ত্রী মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্ত্র, যেটা ঋগ্বেদের মধ্যেই পাওয়া যায় এবং ঋগ্বেদের 3rd মণ্ডলেই গায়ত্রী মন্ত্রটা আছে। তো এটাও তোমাকে খেয়াল রাখতে হবে। গোত্র যেটা সেটা খেয়াল রাখতে হবে। হিন্দু ধর্মে ইন্টারকাস্ট ম্যারেজ কখনো বারণ করেনি, কিন্তু এই যে গোত্রটা গড়ে উঠছে, গোত্র আমরা যখন বললাম যে আর্য শব্দের অর্থ কি নেব, রেস বা গোষ্ঠী, সেই গোষ্ঠীবদ্ধ বদ্ধ থাকার ফলে তাদের মধ্যে থেকে গোত্রের সৃষ্টি হবে। তো প্রথমে আর্যদের মধ্যে যে কাস্ট সিস্টেম ডেভেলপ করছে সেটা কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই জিনিসটা কিন্তু আমরা ঋগ্বেদের 10ম মণ্ডলে পাচ্ছি। কিন্তু গোত্র যেটা বলছে আলিম্বন গোত্র, শাণ্ডিল্য গোত্র, এই যে গোত্রগুলো বলছে সেটা কিন্তু আমরা পাবো অথর্ববেদে বা পরবর্তী যুগে।
এবারে ইন্টারকাস্ট ম্যারেজটাকে কখনো বারণ করা হয়নি, কিন্তু সমগোত্রে বিবাহ এই অথর্ববোধে আসার পর এইটাকে নিষিদ্ধ করা হয়েছে। এরপরে যদি আমরা 5 নম্বরটা দেখি, সেটা হচ্ছে অরিজিন অফ কিংশিপ। অরিজিন অফ কিংশিপ প্রত্যেকটা আমরা যদি বেদ দেখি, ঋক, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, প্রত্যেকটা বেদের আবার 4টে করে ভাগ আছে। সেই 4টে করে ভাগ যদি তুমি দেখো, তাহলে 4টে ভাগ কি দেখতে পাবে? 4টে ভাগ হচ্ছে ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক, উপনিষদ। তো সেইভাবে আমাদের ব্রাহ্মণগুলো ভাগ আছে। তো অরিজিন অফ কিংশিপ যদি বলে, এটা আমরা ঐতরীয় ব্রাহ্মণে পাবো। পরবর্তীকালে রাজতন্ত্রের যে উত্থান, কিভাবে রাজতন্ত্র তৈরি হয়েছে, সেই জায়গাটায় বেদের যে পাঠটা থেকে আমরা পাবো সেটা হচ্ছে ঐতরীয় ব্রাহ্মণ। এই জায়গাটাকে একটু খেয়াল রাখতে হবে। নেক্সট দেখো, আমরা যদি বলি সেটা হচ্ছে সোমা ইনটক্সিন ড্রিঙ্ক। এই ইনটক্সিন ড্রিঙ্ক বলতে অনেকে ওয়াইনের সঙ্গে তুলনা করে। তো বেসিক্যালি এটা ওয়াইন টাইপের তো অবশ্যই নয়, বর্তমানে যেটা আমরা ওয়াইন বলি সেরকম অবশ্যই নয়, তবে ইনটক্সিন ড্রিঙ্ক ছিল। এটাও আমরা ঋগ্বেদের 9th মণ্ডলে পেয়েছি। পরবর্তীকালে মেনশন দ্য ওয়ার্ড বর্ণ। প্রথমে আর্যরা এসে দুটো ভাগে বিভক্ত হবে, একটা হচ্ছে আর্য, দ্বিতীয়টা হচ্ছে অনার্য। আর্যদের গায়ের রং ছিল ফর্সা, অনার্যরা কালো। সেই কারণে এই বর্ণ প্রথাটা প্রথমে গড়ে উঠবে, তারপরে কাস্ট সিস্টেম ডেভেলপ করবে। কাস্ট সিস্টেম 10th মণ্ডলে ডেভেলপ করছে। এখানেই তোমাকে খেয়াল রাখতে হবে যে প্রথম আর্যরা যখন ভারতবর্ষে আসছে তখন দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে আর্য, দ্বিতীয়টা অনার্য, এবং সেটা বেসড অন কালার। সেই জন্য বর্ণটা গড়ে উঠছে কালার বেস, এবং সেটা ঋগ্বেদেই গড়ে উঠেছিল, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। এবারে ফোর ফোল্ড ডিভিশন অফ সোসাইটি, যে এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটাও ঋগ্বেদে গড়ে উঠবে। 4 আশ্রম। তো আর্যদের অবশ্য পালনীয় চারটে সিস্টেম থাকবে, যেটা হচ্ছে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এইটাকে বলা হয় 4 আশ্রম। এই 4 আশ্রমের কনসেপ্টটা আমরা জবালা উপনিষদে পাবো। এটাও তোমাদের প্রশ্ন করে। আর অরিজিন অফ ইউনিভার্স, মানে ব্রহ্মার মুখ থেকে যে আমাদের বিশ্ব তৈরি হয়েছে, সেই বিশ্ব সম্পর্কে আমাদের যে ধারণা দেয়, বা অরিজিন অফ ইউনিভার্স সম্পর্কে যেটা ধারণা দেয়, সেটাও আমাদের কাছে অ্যান্সার হবে ঋগ্বেদ, এবং সেটা 10th মণ্ডলে। এই জায়গাটাকে খেয়াল রাখতে হবে। নেক্সট যেটা থাকতে হবে সেটা হচ্ছে বেদ। বেদ মানে আমাদের কাছে কিছুই না, নলেজ। এবারে এই বেদটা হচ্ছে অপুরুষেয়। অপুরুষেয় মানে হচ্ছে যেটা পুরুষের দ্বারা লেখা নয়, অর্থাৎ এটা হচ্ছে ডিভাইন স্পিচ বা ঐশ্বরিক বাণী। যেগুলো পৃথিবীতে ডিভাইন স্পিচ আছে সেগুলোকে সম্মান করতে হয়। তো বেদও হচ্ছে সব থেকে প্রাচীন গ্রন্থ, এবং বেদের রাইটার হিন্দু ধর্ম মতে ঈশ্বরের বাণী। এবং এই বেদের যে অংশ, সেই অংশটাকে আমরা বলছি অপুরুষেয়। এটা পরবর্তীকালে প্রথমে শুনতাম বলে শ্রুতি, পরবর্তীকালে মনে রেখে সেটা লেখা হবে, লেখাটা পরে হবে। তো বেদের আর একটা নাম আমরা এই কারণে শ্রুতি বলি। তো এটাও তোমাদেরকে অবশ্য খেয়াল রাখতে হবে। ইন জেনারেল যদি তুমি বেদের 4টে ভাগ বলো, তাহলে প্রথমে ঋক, সাম, যজু, এই 3টে বেদকে একসঙ্গে ত্রায়বেদ বলা হয়। আর অথর্ব বেদটাকে মডার্ন বেদ বলা হয়, কারণ এই বেদে আর্য অনার্যের মিলন হবে, এবং আর্যরা পূর্ব ভারত থেকে দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হবে। এবং এই অথর্ব বৈদিক এজটা মানেই হচ্ছে ল্যাটার বৈদিক এজ, আর ঋক বৈদিক এজ মানে হচ্ছে আর্লি বৈদিক পিরিয়ড। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যদি দেখি, তাহলে এখান থেকে আমাদের প্রশ্ন আসে, যেটা হচ্ছে ঋগ্বেদটাকে আমরা বলবো ওল্ডেস্ট বেদ, সামবেদ হচ্ছে কালেকশন অফ হাইমস, এখান থেকে মিউজিকের অরিজিন হবে। যজুর্বেদ যেটা বলবো সেটা হচ্ছে রিচুয়াল পারফরমেন্স বা নিয়ম, আইন, কানুন। এই স্যাক্রিফিশিয়াল ফর্মুলা থাকার জন্য এটাকেই আমরা বলবো আইন কানুন সম্পর্কিত, এবং এটা পার্টলি প্রোজ এবং পার্টলি ভার্সে বিভক্ত, এবং দুটো ভাগে বিভক্ত। যখনই কোনো বেদ বলবে তাহলে সেটা অবশ্যই যজুর্বেদ অ্যান্সার হবে। অথর্ববেদটা হচ্ছে আধুনিক বেদের মধ্যে অন্যতম, মানে অথর্ববেদের পরেই আর্য অনার্যের মিলন হবে। এবং প্রত্যেকটা বেদের ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক, উপনিষদ, এই 4টে ভাগ থাকবে। এর মধ্যে উপনিষদের সংখ্যা হচ্ছে 108টা।
এর এই 108টা বই হচ্ছে উপনিষদ। উপনিষদকে বলা হয় বেদান্ত, এটাও তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে বেদ ডেভেলপড হয়ে যাওয়ার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে বেদকে পড়তে বুঝতে জানতে যে বইগুলো বলবো সেই বইগুলো হচ্ছে বেদাঙ্গ। এই বেদাঙ্গরও 6টা বই আছে। এর মধ্যে কল্প, যেটা হচ্ছে স্যাক্রিফিশিয়াল রিচুয়াল বা অ্যাক্ট, এটা একটু খেয়াল রাখবে। আর ব্যাকরণ মানে গ্রামার, এটাও তোমরা জানো। এই দুটোকে একটু কেয়ার করবে। কিন্তু বেদাঙ্গর কাজ হচ্ছে বেদকে পড়তে বুঝতে জানতে সাহায্য করা, এবং এরও টোটাল বইয়ের সংখ্যা হচ্ছে 6টা। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। বেদাঙ্গের 6টা বই: শিক্ষা, ছন্দ, ন্যায়, নিরুক্ত, কল্প, জ্যোতিষ। এরপরে আমরা যেটা পাবো সেটা আস্তে আস্তে ডেভেলপ করবে। এজ ডেভেলপ করার পর ভারতীয় দর্শন তৈরি হবে, ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ফিলোসফি। এই ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ফিলোসফির 6টা বই আছে। একটা হচ্ছে সাংখ্য, রাইটার হচ্ছে কপিল। দ্বিতীয়টা হচ্ছে যোগা, রাইটার পতঞ্জলি। বৈষয়িক কনাদ। ন্যায় গৌতম। পূর্ব মীমাংসা যামিনী। উত্তর মীমাংসা বদ্রায়ণ বা বেদব্যাস। এই যে এই যে 6টা আমাদের ফিলোসফি রয়েছে, ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ফিলোসফি, এই ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ফিলোসফির একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সাংখ্য হচ্ছে 1 নম্বরে আছে, মানে এটাই হচ্ছে ওল্ডেস্ট ইন্ডিয়ান ফিলোসফিক্যাল স্কুল, যার রাইটার হচ্ছে কপিল। সাংখ্যযোগ। আর একটা প্রশ্ন আমাদের অবশ্যই করে, সেটা হচ্ছে বৈষয়িক। এই বৈষয়িকের রাইটার হচ্ছে মহর্ষি কনাদ। তার মানে কনাদ মানে সাইন্টিফিক ফিলোসফিক্যাল বুকস কোনটা, সেটা আমরা বৈষয়িক নেব। কারণ কারণ আমরা যেটা বলি অণু, পরমাণু, কণা, এই কণা নামটা আমাদের এই কণাদের নাম থেকেই এসছে। তো আমরা এটাও খেয়াল রাখবো। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ফিলোসফি যেটা, যার 6টা বই, এই 6টা বইয়ের রাইটারের নামও আমাদের পরীক্ষায় আসে। এগুলোকে একটু খেয়াল করে যাবে, তাহলেই দেখবে অ্যান্সারগুলো সহজ হয়ে যাবে। এরপরে আমরা দেখব যে ভারতবর্ষে যে টাইম পিরিয়ডটা রয়েছে, সেখানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পর আর্য সভ্যতা আসবে। আর্য সভ্যতা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পর ভারতবর্ষে আর্য সভ্যতা আসবে। আর্য সভ্যতার ব্রাহ্মিকাল সুপ্রিমেসিকে বিরোধিতা করে, ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করে কতগুলো ধর্ম আসবে, যার মধ্যে আজীবক, বৌদ্ধ এবং জৈনিজম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পরবর্তীকালে আমাদের ভারতবর্ষে এই শিখ ধর্ম উৎপত্তি হবে। তো হিন্দু ধর্মের পাশাপাশি এই ধর্মগুলো ভারতীয় ধর্ম হিসেবে প্রচলিত, কারণ হিন্দু ধর্ম বিশেষ করে আর্য ঋষি মনীষীদের দ্বারা প্রভাবিত হয়ে পৃথিবীর সব থেকে প্রাচীন ধর্ম হিসেবে বিরাজমান করছে। তো তার পাশাপাশি ভারতবর্ষে আজীবক ধর্ম, যার প্রতিষ্ঠাতা হচ্ছে গোশাল, তিনি এই ধর্মটার এস্টাবলিশ করেছিলেন। এবং এই ধর্মের ফলোয়ার যদি বলো, তাহলে আমরা দেখতে পাবো বিন্দুসারকে। বৌদ্ধ ধর্ম ভারতবর্ষের খুব প্রচলিত এবং সুপ্রসিদ্ধ একটা ধর্ম, যার প্রতিষ্ঠাতা আমরা গৌতম বুদ্ধকেই বলবো। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কিন্তু মহাবীর নন, কারণ তার আগে 23 জন তীর্থঙ্কর আছে। প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ, ইনি হচ্ছেন জৈন ধর্মের প্রতিষ্ঠাতা। আর একজনকে পাবো শিখ। এটাও ভারতবর্ষে তৈরি হওয়া ভারতীয় ধর্ম হিসেবেই ট্রিট করা হয়, যেটা হচ্ছে শিখ ধর্ম, যার ফাউন্ডার হচ্ছে গুরু নানক। এই জায়গাগুলো তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব আজীবক ধর্ম। এই আজীবক ধর্ম আমরা যদি দেখি 6th সেঞ্চুরি বিসি থেকে 14th সেঞ্চুরি পর্যন্ত ছিল। 14th সেঞ্চুরি মানে 1301 থেকে 1400 পর্যন্ত 14th সেঞ্চুরি, সেই সময় পর্যন্ত রয়েছে। তাহলে এটা যদি কখনো প্রশ্ন করে ভারতে তৈরি হওয়া কোন ধর্ম বর্তমানে এক্সিস্টেন্স নেই, তাহলে আমরা সেটা কিন্তু আজীবক ধর্ম হিসেবে ট্রিট করব। এবারে আজীবক ধর্মের প্রতিষ্ঠাতা মাসকারি পুত্র গোশালা, বা গোশালা মনে রাখলেই হবে, যিনি ছিলেন মহাবীরের বন্ধু। এই জায়গাটাকে খেয়াল রাখতে হবে। এবং আজীবক ধর্মের একজন ফলোয়ার হচ্ছেন বিন্দুসার, এইটুকুই খেয়াল রাখবে। এরপরে যেটা প্রশ্ন করে যে আজীবকদের রিলিজিয়াস টেক্সট কি, আজীবকদের রিলিজিয়াস টেক্সট বা একদম ডিটেল সম্পর্কে অনেক কিছু তথ্য আমরা জানতে পারি না, সেই জায়গাটাও একটু খেয়াল রাখবে। এদের বই নেই, মানে ডিটেলস বুক সেরকম কিছু নেই। এরপরে আমরা দেখব মহাবীর, যিনি হচ্ছেন জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর।
এখানে আমরা যদি দেখি জৈন ধর্মের অরিজিনটা অনেক রকম তত্ত্ব রয়েছে, তাতে আমরা যেটা পাই কনক্লুশন যখন নিই, তখন জৈন ধর্মের ফাউন্ডার আমরা বলি মহাবীরকে নয়, ঋষভনাথ। অর্থাৎ ঋষভনাথের কথা ঋগ্বেদে উল্লেখ আছে। তো স্বাভাবিকভাবেই আমাদের মনে করা হয় জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর জৈন ধর্মটাকে স্প্রেড করেছিলেন, এবং যাদের মধ্যে 22 জন সম্পর্কে আমাদের ডাউটফুল রয়েছে। মহাবীর জৈন এর মধ্যে হচ্ছে লাস্ট তীর্থঙ্কর, ইনি 24তম তীর্থঙ্কর। এনার জন্ম বর্তমানে কুন্দগ্রাম মানে বিহারে তার জন্ম। 1540 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন, এবং সেই জায়গাটা থেকে তার ফ্যামিলিটাও আমাদের খেয়াল রাখতে হয়। মহাবীরের বাবার নাম সিদ্ধার্থ, তিনি ছিলেন গাত্রিক সম্প্রদায়ভুক্ত। বিহারের ব্রিজি, নর্থ বিহারে ব্রিজি বলে যে রিপাবলিকান স্টেট আছে, সেই রিপাবলিকান স্টেটে 8টা রিপাবলিকান ক্ল্যানের মধ্যে একটা হচ্ছে গাত্রিক, যার সঙ্গে যুক্ত রয়েছেন মহাবীর। অর্থাৎ মহাবীর বাবার দিক থেকেও রিপাবলিকান স্টেট, এবং মায়ের নাম হচ্ছে ত্রিশলা। এই মা হচ্ছে লিচ্ছবি প্রিন্সেস। এই লিচ্ছবিরাও ওই নর্থ বিহারে ব্রিজি রিপাবলিকান স্টেটে 8টা রিপাবলিকান ক্ল্যানের মধ্যে একটা। তার মানে মহাবীরের মা হচ্ছে লিচ্ছবি, বাবা হচ্ছে গাত্রিক। এই জায়গাটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যদি দেখি তাহলে আমরা দেখব মহাবীরের পরিচয়। মহাবীরের ওয়াইফের নাম যদি যশোদা হয়, মেয়ের নাম হচ্ছে প্রিয়দর্শিনী। এই প্রিয়দর্শিনীকে যে বিবাহ করেছে তার নাম হচ্ছে জামালি। এই জামালি হচ্ছেন মহাবীরের ফার্স্ট ডিসাইপল, বা মহাবীরের কাছে প্রথম শিষ্যত্ব যিনি গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন জামালি, এবং এই জামালি হচ্ছেন মহাবীরের কন্যা প্রিয়দর্শিনীর হাজবেন্ড। এই জায়গাটা, এই ফ্যামিলি রিলেশনটা থেকে আমাদের কিছু কিছু প্রশ্ন আসে, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখবে। জৈন ধর্মের যে 3টে ত্রিরত্ন আছে, সেই ত্রিরত্নটা আমাদের খেয়াল রাখতে হয়। রাইট ফেথ, রাইট কন্ডাক্ট এবং রাইট নলেজ, যথার্থ জ্ঞান, বিশ্বাস, সৎ আচরণ। এই 3টে হচ্ছে জৈন ধর্মের ত্রিরত্ন। এক্ষেত্রে যেটা খেয়াল রাখবে, বৌদ্ধ ধর্মেও ত্রিরত্ন আছে, বৌদ্ধ সংঘ ধর্ম, এটা বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন। দুটো ধর্মেতেই ত্রিরত্ন রয়েছে, কিন্তু একটা যদি নিতে হয় বৌদ্ধ ধর্ম আমরা প্রথম প্রায়োরিটি দেব। বৌদ্ধ ধর্মের ত্রিরত্নটা আমাদের কাছে বেশি পপুলার, কারণ বৌদ্ধরা সংখ্যায় বেশি, প্রচারিত বেশি, সেই জন্যে। তার মানে এটা অপশনের ওপর ডিপেন্ড করবে। যদি ধরো বৌদ্ধ জৈন বোথ অফ দেম নান অফ দেম, তখন বোথ অ্যান্সার হবে। আবার যদি 4টে স্পেসিফিক অপশন থাকে, বৌদ্ধ, জৈন, হিন্দু, খ্রিস্টান, তখন আমরা অ্যান্সারটা নেব বৌদ্ধ। এখানে প্রায়োরিটির ব্যাপারটাও একটা গুরুত্বপূর্ণ রয়েছে, তাই ত্রিরত্নটাকে একটু কেয়ার করতে হবে, যেটা বৌদ্ধ এবং জৈন উভয় ধর্মের মধ্যেই রয়েছে। বৌদ্ধ ধর্ম যদি আমরা দেখি তাহলে বৌদ্ধ ধর্মে যেরকম ভাগ আছে, পাশাপাশি জৈন ধর্মেরও এরকম ভাগ রয়েছে। তাহলে বৌদ্ধ ধর্মের যে ডিভিশন আমরা যদি দেখি তাহলে আমরা দেখব দিগম্বরিজম এবং শ্বেতাম্বরিজম, এই দুটো ভাগে জৈন ধর্ম বিভাজিত। তাহলে দিগম্বরিজম স্প্রেড করছে, বা দিগম্বরিজম মতবাদের যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন ভদ্রবাহু। শ্বেতাম্বর মতের যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন স্থূলভদ্র। এবারে প্রশ্ন হচ্ছে, এই যে ডিভিশনটা হচ্ছে ফার্স্ট জৈনিস্ট কাউন্সিলে, শ্বেতাম্বররা বেসিক্যালি নর্থ ইন্ডিয়াতে থেকে যাবে, আর দিগম্বররা এরা সাউথ ইন্ডিয়াতে থেকে যাবে। তাই এই জায়গাটা থেকে প্রশ্ন করে, এই জায়গাটাকে অবশ্যই খেয়াল রাখবে। নেক্সট আমরা যদি দেখি, এটা বাংলায় রয়েছে শ্বেতাম্বর, দিগম্বর। এরপরে আমরা যদি দেখি তাহলে আমরা অবশ্যই মনে রাখবো যে জৈনদের দুটো কাউন্সিল হয়েছিল। ফার্স্ট কাউন্সিল হয়েছিল পাটলিপুত্রে, সেকেন্ড কাউন্সিল হয়েছিল গুজরাটের বল্লভীতে। পাটলিপুত্রটা বিহার এবং গুজরাটের বল্লভীটা এখানে হয়েছিল সেকেন্ড। প্রথমটার প্রেসিডেন্ট যদি স্থূলভদ্র হয়, দ্বিতীয়টার প্রেসিডেন্ট হচ্ছে দেবার্দি কাসমসমান বা দেবার্দি জৈন। এই জায়গাটা খেয়াল রাখবে।
প্রথম কাউন্সিলের পর বৌদ্ধ ধর্ম বিভাজিত হয়ে যাবে, শ্বেতাম্বর এবং দিগম্বর। দিগম্বররা দক্ষিণ ভারতে চলে যাবে, শ্বেতাম্বররা উত্তর ভারতে থেকে গেল। এটা যেরকম ইম্পর্টেন্ট, তার পাশাপাশি এখানে বৌদ্ধ ধর্মগ্রন্থ লেখা স্টার্ট হয়ে যাবে, দ্বাদশ অঙ্গ এখান থেকে লেখা স্টার্ট হয়ে যাবে এবং এটা কমপ্লিট হবে সেকেন্ড জৈনিস কাউন্সিলে, দ্বাদশ উপাঙ্গও লেখা কমপ্লিট হয়ে যাবে। তাই জৈন ধর্মগ্রন্থ যেটা প্রাকৃত ভাষায় লেখা, এই কম্পাইলেশনটা কমপ্লিট যদি হয় তাহলে সেটা হয়ে যাবে সেকেন্ড জৈনিস কাউন্সিলে। এই পয়েন্টটাও তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে বৌদ্ধিজম। বৌদ্ধিজম যদি আমাদের বলে তাহলে গৌতম বুদ্ধকেই কিন্তু এই ধর্মের ফাউন্ডার হিসেবে নেব। গৌতম বুদ্ধকে যদি আমরা দেখি তাহলে আমরা খেয়াল রাখবো গৌতম বুদ্ধ 563 BC, এটা একটু খেয়াল রাখবে। পিএসসি এই অ্যান্সারটাকে বেশি অ্যান্সার নেয়। এখানে গৌতম বুদ্ধের জন্ম নিয়ে ডিফারেন্ট ওপিনিয়ন আছে। ডিফারেন্ট ওপিনিয়ন থাকা মানে ডিফারেন্ট সালেরও একটা আধিক্য দেখা যায়, কিন্তু যেটাই হোক না কেন 6th সেঞ্চুরি বিসিতে ওনার জন্ম। এইটা প্লাস মাইনাস করে তোমাকে অ্যান্সারটা নিতে হবে। যদি এ অপশনে থাকে এটাকেই বেশি পিএসসি অ্যান্সার নেয়। তো শাক্য ক্ল্যান, এই শাক্য গোষ্ঠীটাও হচ্ছে নেপালে 6th সেঞ্চুরি বিসিতে একটা রিপাবলিকান ক্ল্যান। সেই কারণে গৌতম বুদ্ধ এবং মহাবীর দুজনারই অরিজিন রিপাবলিকান ক্ল্যান এবং দুজনাই রাজার ছেলে হওয়ার জন্য এরা দুজনাই কিন্তু ক্ষত্রিয় সম্প্রদায় থেকে অরিজিন হয়েছে। তার মানে গৌতম বুদ্ধের জন্মস্থান নেপালের কপিলাবস্তুর এই লুম্বিনী উদ্যানে, তাহলে লুম্বিনী হচ্ছে তার প্রথম জন্মস্থান। যদি না থাকে তখন আমরা কপিলাবস্তু বা নেপাল বা তরাই অঞ্চল নিতে পারি। এবারে বুদ্ধ সম্পর্কিত যে তথ্যগুলো আমাদেরকে খেয়াল রাখতে হয়, তার অরিজিনাল নেম হচ্ছে সিদ্ধার্থ এবং তার বাবার নাম হচ্ছে শুদ্ধোদন, মায়ের নাম মহামায়া। এবারে প্রশ্ন হচ্ছে যেটা যে জেনারেলি তার জন্মের পর মহামায়ার মৃত্যু হয় এবং মহামায়ার মৃত্যু হয়ে যাবার পর আমরা দেখতে পাই তার বোন প্রজাপতি গৌতমীর কাছে গৌতম বুদ্ধ লালিত পালিত হয়। এই প্রজাপতি গৌতমী হচ্ছে গৌতম বুদ্ধের ফস্টার মাদার এবং গৌতম বুদ্ধ বিয়ে করেছিলেন যে মহিলাকে, তার নাম হচ্ছে যশোধরা, এবং গৌতম বুদ্ধের যে ছেলে হয়েছিল, পুত্র সন্তান হয়েছিল, তার নাম হচ্ছে রাহুল। এই রাহুলও কিন্তু গৌতম বুদ্ধের ডাইরেক্ট 10 জন যে ডিসাইপল রয়েছে সেই 10 জন ডিসাইপলের মধ্যে একজন। ডাইরেক্ট ডিসাইপল অফ লর্ড বুদ্ধা বা ডাইরেক্ট শিষ্য গৌতম বুদ্ধ যাদেরকে ডাইরেক্ট নিজে থেকে শিষ্যত্ব দিয়েছিলেন তাদের সংখ্যা হচ্ছে 10। গৌতম বুদ্ধের জন্মের প্রতীক হচ্ছে লোটাস এবং বুল এবং এর কালারটা অবশ্যই হোয়াইট। এবং গৌতম বুদ্ধের সংসার ত্যাগ বা গৃহত্যাগকে এটাকে আমরা বলি গ্রেট রিনাউন্সিয়েশন ইংরাজিতে, আর বাংলায় বলতে পারো মহাবিনিষ্কমন। এই মহাবিনিষ্কমনটা আমরা দুজনার সঙ্গে তুলনা করতে পারি, একটা গৌতম বুদ্ধের সংসার ত্যাগকে আর দ্বিতীয়টা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র ভারত থেকে জার্মান যাওয়াটাকেও কিন্তু আমরা গ্রেট রিনাউন্সিয়েশন বা মহাবিনিষ্কমন বলতে পারি। গৌতম বুদ্ধের মহাবিনিষ্কমনের প্রতীক হচ্ছে ঘোড়া। এরপরে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করবেন, নির্বাণ লাভটা করবে বৌদ্ধ গয়ায়, সেই কারণে ওর প্রতীক হচ্ছে বোধি ট্রি। এটাই ফার্স্ট অ্যান্সার। যদি না থাকে তখন তোমরা অ্যান্সারটা নেবে পিপল ট্রি। পিপল ট্রি তো সব জায়গায় আছে, কিন্তু বৌদ্ধদের কাছে বৌদ্ধ গয়ায় যে পিপল ট্রিটা আছে সেইটা বোঝানোর জন্যই এই বোধি ট্রি এই টার্মটা ইউজ করা হয়। তো এখানে এটাকেই আমরা ফার্স্ট প্রায়োরিটি দেবো। এরপরে গৌতম বুদ্ধ দিব্যজ্ঞান লাভ করার পর সারানাথে 5 জন ব্রাহ্মণকে ধর্মোপদেশ দিয়ে বৌদ্ধ ধর্মটাকে ভারতবর্ষে প্রথম স্প্রেড করবে। তো এই গৌতম বুদ্ধ যেখানে ধর্মোপদেশ দেবে এইটাকে বলা হয় সারমন। সারমন মানে হচ্ছে বাণী। গৌতম বুদ্ধ প্রথম বাণী প্রচার যেখানে করেছেন সেটা হচ্ছে উত্তরপ্রদেশের সারনাথ। সেই সারনাথকেই আমরা বলি বার্থ প্লেস অফ বুদ্ধিজম এবং তার প্রতীক হিসেবে ধর্মচক্র ব্যবহার করা হয়। এবং আলটিমেটলি গৌতম বুদ্ধ যখন পরিনির্বাণ বা মৃত্যুবরণ করবে তার প্রতীক হিসেবে আমরা স্তূপাটাকে ব্যবহার করি। তার মানে কোন টপিক্সের কি এমব্লেম? গ্রেট রিনাউন্সিয়েশনের এমব্লেম হচ্ছে হর্স, বার্থ এমব্লেম হচ্ছে লোটাস বুল। এইগুলো থেকে তোমাদের প্রশ্ন আসে, এই জায়গাটাকে একটু কেয়ার করবে।
নেক্সট, জৈন ধর্মগ্রন্থ যেরকম প্রাকৃত ভাষায় লেখা, সিমিলারলি বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক, এটা পালি ভাষায় লেখা। ত্রিপিটক মানেই হচ্ছে থ্রি। এই ত্রিপিটকের প্রথমটা হচ্ছে সূত্রপিটক, এটা ফার্স্ট বৌদ্ধিস্ট কাউন্সিলে হবে, যেখানে গৌতম বুদ্ধের টিচিং মানে বাণীগুলো পাবে। দ্বিতীয়টা হচ্ছে বিনয় পিটক, এটাও ফার্স্ট বৌদ্ধিস্ট কাউন্সিলে লেখা হয়। এটা হচ্ছে ডিসিপ্লিন অর্ডার মানে রুলস অ্যান্ড রেগুলেশন, এই বিনয় পিটকে পাবে। তার মানে সূত্র পিটকে হচ্ছে গৌতম বুদ্ধের স্পিচ। বিনয় পিটকে আমরা ডিসিপ্লিন যেহেতু পাচ্ছি ডিসিপ্লিন অ্যান্ড অর্ডার যেহেতু পাচ্ছি, তার মানে বিনয় পিটকটা হয়ে যাবে রুলস অ্যান্ড রেগুলেশন। আর অভিধর্ম পিটক এটা হয়ে যাবে ফিলোজফি, বৌদ্ধ ধর্মের ফিলোজফি, এটা থার্ড বৌদ্ধিস্ট কাউন্সিলে লেখা হবে। এই জায়গাগুলো তোমাকে একটু খেয়াল রাখতে হবে। তার মানে কি, বৌদ্ধ ধর্মের ত্রিপিটক মানে তিনটে বই, সূত্র, বিনয়, অভিধর্ম, এই তিনটে বই। সূত্র পিটকের রাইটার আনন্দ, বিনয় পিটকের রাইটার উপালি, অভিধর্ম পিটকের রাইটার হচ্ছে তিস্য বা তিসা। প্রথম দুটো বই যেটা হচ্ছে সূত্র পিটক এবং বিনয় পিটক ফার্স্ট বৌদ্ধিস্ট কাউন্সিলে লেখা হবে, অভিধর্ম পিটকটা থার্ড বৌদ্ধিস্ট কাউন্সিলে লেখা হবে। নেক্সট আমরা যদি দেখি যে জৈন ধর্মের মতো বৌদ্ধ ধর্মেরও কতগুলো কাউন্সিল আছে। তো বৌদ্ধ ধর্মের 4টে কাউন্সিল আছে। ফার্স্ট বৌদ্ধিস্ট কাউন্সিলটা আমরা দেখব অজাতশত্রুর রাজত্বকালে হয়েছে, এবং সেটা হয়েছে রাজগিরে হয়েছে, এবং তার প্রেসিডেন্ট হচ্ছে মহাকাশ্যপ। এক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হয় যে ফার্স্ট বৌদ্ধিস্ট কাউন্সিলের সঙ্গে যারা যুক্ত তারা গৌতম বুদ্ধের সঙ্গে ডাইরেক্ট রিলেটেড হতে পারে, এরপরে যারা হবে তারা কখনো সম্ভব নয়। তার মানে অজাতশত্রু গৌতম বুদ্ধের কন্টেম্পোরারি হতে পারে, গৌতম বুদ্ধের ডাইরেক্ট শিষ্য হিসেবে মহাকাশ্যপও হতে পারে, অবশ্যই হবে। ডাইরেক্ট 10 জন যে শিষ্য রয়েছে তার মধ্যে মহাকাশ্যপ অন্যতম। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। এবং প্রথম বৌদ্ধ কাউন্সিলিং হয়েছিল 483 খ্রিস্টাব্দে। এই 483 খ্রিস্টাব্দে যদি তুমি দেখো তাহলে তোমাকে মনে রাখতে হবে জন্মের 100 বছর পর, মৃত্যুর 20 বছর পর প্রথম বৌদ্ধিস্ট কাউন্সিল হচ্ছে। আর এখানে দুটো বই লেখা হচ্ছে, সূত্রপিটক, বিনয় পিটক। তার মানে অজাতশত্রু কেন প্রথম বৌদ্ধ সম্মেলন ডেকেছিলেন, এটা যদি প্রশ্ন করে তাহলে আমার উত্তরটা হবে এটাই, যে গৌতম বুদ্ধ যে বাণীগুলো বলে গেছিলেন সেগুলো এতদিন শ্রুতি আকারে ছিল। তার মৃত্যুর 20 বছর পর এই কম্পাইলেশন কমপ্লিট করার জন্য, মানে গৌতম বুদ্ধ যে কথাগুলো বলে গেছেন সেগুলো লেখার জন্য এই প্রথম বৌদ্ধ কাউন্সিলটা ডাকা হয়েছিল। সেকেন্ড বৌদ্ধিস্ট কাউন্সিল যদি আমরা দেখি তাহলে আমরা এটা দেখব প্রথম বৌদ্ধিস্ট কাউন্সিলের 100 বছর পর দ্বিতীয় বৌদ্ধ কাউন্সিল হচ্ছে, এবং দ্বিতীয় বৌদ্ধ কাউন্সিলটা হচ্ছে বৈশালীতে যখন হচ্ছে, এবং এই পিরিয়ডের রুলারটা হচ্ছে শিশুনাগ ডায়নাস্টির রুলার কালাশোক, এবং এখানকার প্রেসিডেন্ট হচ্ছে সবাকামি। এখানে আমরা যদি বলি তাহলে বৌদ্ধ ধর্ম দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, মহাসাঙ্গিক এবং থেরোবাদী। এই মহাসাঙ্গিক থেরোবাদীদের ডিভিশনটা হওয়ার জন্য সেকেন্ড জৈনিস কাউন্সিলে প্রথম আমরা দেখলাম যে বৌদ্ধরা সরাসরি দুটো ভাগে ভাগ হয়ে গেল। তাহলে আমাদের কাছে এটাও ইম্পর্টেন্ট যে সেকেন্ড বৌদ্ধিস্ট কাউন্সিল কত খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল, কার সময় হয়েছিল, কোথায় হয়েছিল, মূল বিষয়গুলো কি। এরপরে পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে এই থার্ড বৌদ্ধিস্ট কাউন্সিল, যেটা 250 বিসিতে অশোকের সময় হবে। এখানে আমরা দেখব যে প্রেসিডেন্ট হিসেবে আমরা যার নাম পাবো তার নাম হচ্ছে তিস্য বা তিসা, এবং এটা যিনি অর্গানাইজ করছেন তিনি হচ্ছেন মৌর্যদের গ্রেটেস্ট রুলার, যার নাম হচ্ছে অশোক। এবং এখানে যেখানে এটা হবে সেটা হচ্ছে পাটলিপুত্র। এই পাটলিপুত্রের যে বৌদ্ধিস্ট কাউন্সিলটা হয়েছিল সেটা হচ্ছে থার্ড বৌদ্ধিস্ট কাউন্সিল। একই সঙ্গে মনে রাখতে হবে জৈনদের কিন্তু এখানে হয়েছিল ফার্স্ট জৈন কাউন্সিল। তার মানে বৌদ্ধদের যেখানে থার্ড বৌদ্ধিস্ট কাউন্সিল হচ্ছে ওই জায়গাতে, মানে জায়গাটা সেম, সেই জায়গাটা হচ্ছে পাটলিপুত্র শহরটা। এবারে জৈনদের যে স্পেসিফিক প্লেসটা আর বৌদ্ধদের স্পেসিফিক প্লেসটা এটা কিন্তু এক নয়, শহরটা জৈনদের হলি প্লেস সেই জন্য পাটলিপুত্র হবে, এবং বৌদ্ধদের হলি প্লেস এই জন্য পাটলিপুত্র হবে, এটাও কিন্তু খেয়াল রাখবে। নেক্সট যদি আমরা বলি তাহলে আমরা দেখব ফোর্থ বৌদ্ধিস্ট কাউন্সিল। এটা
আমরা দেখব কনিষ্কের সময় হয়েছে এবং কাশ্মীর এটা নিয়ে একটু বিতর্ক আছে। প্রথম হচ্ছে কাশ্মীর না থাকলে জলন্ধরে হয়েছিল বলে মনে করা হয়। এর মেন প্রেসিডেন্ট হচ্ছে বসুমিত্র, তার মানে ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল আমাদের যেখানে হচ্ছে সেটা হচ্ছে কাশ্মীরে হচ্ছে, এবং এবং তার তার রাজা হচ্ছে কনিষ্ক, যিনি অর্গানাইজ করেছিলেন, এবং প্রেসিডেন্টের নাম বসুমিত্র, এবং এটা হচ্ছে 1st সেঞ্চুরি এডিতে। এই চারটে জৈনিস কাউন্সিল তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে আমরা যদি দেখি শিখ ধর্ম অনেক পরবর্তীকালে হবে, কারণ দেখো 1469 থেকে 1539 এডি পর্যন্ত, এটা খ্রিস্টাব্দে, তার মানে যখন ভারতবর্ষের সুলতানি এবং মুঘল পিরিয়ড চলছে তখন শিখিজম আসবে। তার মানে শিখিজমই হচ্ছে এই ইয়ংগেস্ট রিলিজিয়াস সেক্ট ইন ইন্ডিয়া, যেগুলো পপুলার এখনো পর্যন্ত প্রচলিত আছে। সেই প্রচলিত মত অনুযায়ী এই শিখ ধর্মই সবার থেকে নবীন, এবং শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে গুরু নানককে আমরা উল্লেখ করি। এবং শিখ ধর্মের যে প্রতিষ্ঠাতা গুরু নানক, তিনি বাবরের কন্টেম্পোরারি হিসেবে তাকে ধরা হয়, এবং তার জন্মটা হচ্ছে বর্তমান পাকিস্তানের লাহোরের তালবন্দি ভিলেজে, এবং ওইখানেই কারতারপুরে এনার মৃত্যু হবে। গুরু নানক যে ধর্মটা এস্টাবলিশ করেছে তাকে নানকপন্থী বা শিখ বা শিষ্য হিসেবে উল্লেখ করা হয়। এবারে এই গুরুদের টোটাল গুরুর সংখ্যা হচ্ছে 10 জন। গুরু নানক থেকে গুরু গোবিন্দ সিং, এই 10 জন গুরু আছে। এই 10 জন গুরুর পিরিয়ডটা আমাদের ইম্পর্টেন্ট, এগুলো আমাদের প্রশ্ন করে। শিখদের ধর্মগ্রন্থ গুরুমুখী ল্যাঙ্গুয়েজে লেখা, এবং পবিত্র ধর্মগ্রন্থ যদি বলো তাহলে সেটা অবশ্যই গ্রন্থ সাহিব হিসেবে ট্রিট হবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে হিস্ট্রি অফ মগধা। মগধের একই সঙ্গে আমরা 6th সেঞ্চুরি বিসিতে 3টে ইনসিডেন্ট দেখতে পাবো। একটা হচ্ছে সেকেন্ড আরবানাইজেশন, যেখানে ষোড়শ মহাজনপদ ডেভেলপ করবে। আর একটা হচ্ছে বৌদ্ধিজম জৈনিজম আজীবিকাস, এটাও ডেভেলপ করবে। এবং পাশাপাশি ইতিহাসে মগধের ইম্পিরিয়ালিজম বা সাম্রাজ্যবাদী নীতি স্টার্ট হবে, যেখানে প্রথম ডায়নাস্টিটার নাম হচ্ছে হর্ষঙ্ক, শিশুনাগ, নন্দ, মৌর্য, শুঙ্গ, কাম্য। এরা যাই রুল করে থাকুক না কেন, এরা সবাই বিসিতে আছে। এই জায়গাটাকে তোমাকে খেয়াল রাখতে হবে যে হর্ষঙ্ক ডায়নাস্টি, শিশুনাগ ডায়নাস্টি, তারপরে নন্দ, মৌর্য, শুঙ্গ, কাম্য, এরকম প্রশ্ন করে। মৌর্যদের আগে কারা, পরে কারা, শুঙ্গদের আগে কারা, পরে কারা, হর্ষঙ্ক ডায়নাস্টির পর কারা রুল করেছিল, কোন ডায়নাস্টি প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল অর্গানাইজ করেছিল। অজাতশত্রু সেহেতু তোমার হর্ষঙ্ক ডায়নাস্টি হবে। শিশুনাগ ডায়নাস্টি করছে সেকেন্ড কালাশোক, শিশুনাগ ডায়নাস্টির সঙ্গে যুক্ত। নন্দরা করবে না, কারণ নন্দরা শূদ্র এবং ফার্স্ট নন ক্ষত্রিয় ডায়নাস্টি হিসেবে ট্রিট হয়, এবং নন্দরা জৈন ধর্মকে এমব্রেস করার জন্য নন্দদের পিরিয়ডে কোনো বুদ্ধিস্ট কাউন্সিল পাবো না। কিন্তু মৌর্য পিরিয়ডে আবার থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল পাবো, যেটা অশোকের সময় হচ্ছে। শিশুনাগ এরা ব্রাহ্মণ, এবং কাম্য ডায়নাস্টিতে কোনো বুদ্ধিস্ট কাউন্সিল হয়নি, এবং এর পরবর্তীকালে কুষাণ পিরিয়ডে ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হবে। এই জায়গাটার মাধ্যমে তোমাকে সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই জায়গাটা, যে 326 খ্রিস্টাব্দে আমরা যদি দেখি আলেকজান্ডার ভারতবর্ষে আক্রমণ করছে। তিনি ব্যাটেল অফ হিদাসপিসে পুরুকে যুদ্ধে পরাজিত করছে। এরপরে আমরা যদি দেখি মগধের ইতিহাসে 261, এটা হচ্ছে কলিঙ্গ ওয়ার। কলিঙ্গ ওয়ারে কি হচ্ছে, কলিঙ্গ ওয়ারে আমরা দেখতে পাবো যে অশোক উড়িষ্যার কে পরাজিত করছে এবং শিশুগুপ্তকে পরাজিত করে কলিঙ্গ দখল করছে। এবং কলিঙ্গ যুদ্ধের পর অশোকের যে মেন্টালিটি, সেই মেন্টালিটিটা চেঞ্জ হচ্ছে। তিনি বৌদ্ধ ধর্মর মতো একটা সার্বজনীন ধর্মকে গ্রহণ করে তিনি অহিংস মতাদর্শে দীক্ষা নিচ্ছেন, এবং দীক্ষা নিয়ে তিনি যে মতাদর্শ স্প্রেড করছেন সেই রেসপেক্টেই তিনি আমাদের জাতীয় সম্রাট হিসেবে পরিগণিত হচ্ছে। তারপরে আমরা দেখব 405 থেকে 411 এই পিরিয়ডে চাইনিজ ট্রাভেলার হিসেবে ফাইয়েন ভারতে ভিজিট করছে। ইনি যার সময় ভারতে ভিজিট করছেন তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত টু। তারপরে আমরা যদি দেখি যে ভারতবর্ষে
হুন আক্রমণ হচ্ছে। হুন আক্রমণ যখন হচ্ছে তখন সেখানকার অ্যাটিলা, তোরমান, মিহিরগুল এরা হচ্ছে এক একজন হুন নেতা। এবং এই হুনদের আক্রমণের ফলে যে যে ডায়নাস্টিটা এন্ড হচ্ছে সেটা হচ্ছে গুপ্ত ডায়নাস্টি। এরপরে আমরা দেখব ব্যাটেল অব নর্মদা। ব্যাটেল অব নর্মদাতে কি দেখব, পুলকেশী টু পরাজিত করছে আমাদের উত্তর ভারতের যে রুলার, যার নাম হচ্ছে হর্ষবর্ধন, সেই হর্ষবর্ধনকে পরাজিত করছে। তার মানে কলিঙ্গ ওয়ারের মাধ্যমে যদি আমরা মৌর্য পিরিয়ডে থাকি, তার মানে ফাইয়েন যখন আসছেন তখন গুপ্ত পিরিয়ড, এবং হুনরা যখন আক্রমণ করছে তখন গুপ্তদের যে যে রুল রয়েছে, এই হুন আক্রমণ প্রথম হুন আক্রমণ যার সময় হবে তার নাম হচ্ছে কুমারগুপ্ত ওয়ান, এবং পরবর্তীকালে স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করে সেভিয়ার অফ ইন্ডিয়া নামে পরিচিত হবে। এবং এবং তার পরবর্তীকালে হুন আক্রমণ পরম্পরা অনুযায়ী চলতেই থাকবে, এবং আলটিমেটলি তারা গুপ্ত শাসনের এন্ডেরও কারণ হবে। এবং এই হুন আক্রমণ একদম হর্ষবর্ধনের পিরিয়ড পর্যন্ত চলবে। তার মানে হর্ষবর্ধনের যে ডায়নাস্টি সেটা হচ্ছে পুষ্যভূতি ডায়নাস্টি, পুষ্যভূতি ডায়নাস্টির পিরিয়ড পর্যন্ত চলবে। তারপরে আমরা দেখব যে ভারতবর্ষে মুসলিমদের আক্রমণ হচ্ছে 712 খ্রিস্টাব্দে। মুসলিম আক্রমণের ফলে ভারতবর্ষের প্রথম হিন্দু রুলার তাহির মোহাম্মদ বিন কাসিমের কাছে পরাজিত হয়, এবং ভারতের ইতিহাসের মধ্যযুগের সূচনা হয়। এই জায়গাটায় আমাদের খেয়াল রাখতে হবে এনসেন্ট পিরিয়ডটা এন্ড হচ্ছে, তার মানে এই ক্রনোলজিক্যাল অর্ডারটা মৌর্য, কুষাণ, গুপ্ত, এই জায়গাটাকে কিন্তু তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে, এই জায়গা থেকে প্রশ্ন আসে। নেক্সট যদি দেখো তাহলে তোমাকে এইখানে খেয়াল রাখতে হবে যেগুলো প্রশ্ন আসে, সেটা হচ্ছে বিম্বিসারকে বলা হয় শ্রেণিক বা শ্রেণিয়া, অজাতশত্রুকে বলা হয় কুনিক বা কুনিয়া, মহাপদ্ম নন্দকে বলা হয় ইকরার, সেকেন্ড পরশুরাম, উগ্রসেন, এই জায়গাটাকে খেয়াল রাখবে, এবং ধননন্দকে বলা হয় অ্যাগ্রামেস। এই টাইটেলগুলো থেকে আমাদের প্রশ্ন আসে, এগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি তারপরেও দেখি চন্দ্রগুপ্ত মৌর্য, এনাকে বলি আমরা স্যান্ডোকোট্টাস, বিন্দুসারকে বলি অমৃত্রঘাত, অশোককে বলি দেবনাম প্রিয়দর্শী, কনিষ্ককে বলি দেবপুত্র বা সেকেন্ড অশোকা। এই এই টাইটেলগুলো তোমাদের প্রশ্ন আসে, এই কোন রাজাকে কি বলা হয় সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে আমরা যদি দেখি তাহলে দেখব চন্দ্রগুপ্ত ওয়ান, যিনি গুপ্ত রুলারদের মধ্যে প্রথম মহারাজাধিরাজ টাইটেলটা নেবে। সমুদ্রগুপ্তকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলা হয়। চন্দ্রগুপ্ত টুকে শাকারি অথবা বিক্রমাদিত্য, যিনি শকদের পরাজিত করে শাকারি টাইটেলটা নেবে। কুমারগুপ্তকে আমরা যদি বলি মহেন্দ্রাদিত্য, এবং স্কন্দগুপ্তকে আমরা বলবো প্রোটেক্টর অফ ইন্ডিয়া বা ভারতের রক্ষক। এই টাইটেলগুলো থেকে তোমাদের প্রশ্ন আসে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে মিডিয়েবল পিরিয়ড। মিডিয়েবল পিরিয়ড যদি বলো, প্রথম মুসলিম আক্রমণ 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম তাহিরকে পরাজিত করে সিন্ধু প্রদেশ জয় করবে, এবং সিন্ধু প্রদেশ জয় করার পর সে কিন্তু আর ভারতের মধ্যে প্রবেশ করতে পারবে না, কারণ তারা প্রতিহত হবে ভারতীয়দের দ্বারা। তার পরবর্তীকালে 1000 থেকে 1026, এই 1000টাই হচ্ছে 10th সেঞ্চুরি, 1026 মানে 11th সেঞ্চুরি। বেসিক্যালি 11th সেঞ্চুরিতে সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করবে এবং ভারতের সম্পদ লুট করে নিয়ে চলে যাবে এবং সোমনাথ মন্দির ধ্বংস করবে। তো সেই জায়গাগুলো এটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে আমরা দেখব যে 12th সেঞ্চুরির একদম শেষের দিকে মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণ করে দ্বিতীয় তরাইনের যুদ্ধের পর দিল্লি দখল করবে। তার মানে 1191 খ্রিস্টাব্দে প্রথম তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করবে। 1192 খ্রিস্টাব্দে দ্বিতীয় তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করবে এবং ভারতবর্ষে মুসলিম শাসনের প্রতিষ্ঠা করবে। তার পরবর্তীকালে মুসলিম শাসন এস্টাবলিশড হয়ে যাওয়ার পর 1221 খ্রিস্টাব্দে মঙ্গল নেতা চেঙ্গিস খা ভারত আক্রমণ করবে, এবং চেঙ্গিস খা যখন ভারত আক্রমণ করবে তখন ভারতের রুলার হিসেবে আমরা যাকে পাবো সে হচ্ছে ইলতুৎমিশ।
ইলতুৎমিশের পিরিয়ডে চেঙ্গিস খান ভারত আক্রমণ করবে এবং এরপরে আমরা পাবো দিল্লিতে সুলতানি পিরিয়ডে 1236 থেকে 40 ইলতুৎমিশের কন্যা হিসেবে রাজিয়া সিংহাসনে বসবে। এটাই ভারতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ সুলতানি পিরিয়ডে ফার্স্ট উইমেন্স রুলার হিসেবে ভারতবর্ষে রুল করবে রাজিয়া বেগম। ওই অর্ধবর্বর অশিক্ষিত মধ্যযুগে 36 থেকে 40 এই যে পিরিয়ডটায় রুল করছে, এটাই ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা আলাদা বৈশিষ্ট্যপূর্ণ পিরিয়ডকে ইন্ডিকেট করে, সেই জন্য ওগুলোকে একটু খেয়াল রাখতে হবে। এরপরে আমরা দেখব যে 1333 ইবন বতুতা মরক্কের রুলার, যিনি মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতবর্ষে আসবেন এবং 1398 খ্রিস্টাব্দে তৈমুর লং ভারতবর্ষে আসবেন এবং তৈমুর লং ভারতবর্ষ যখন আক্রমণ করবে তখন নাসির উদ্দিন মাহমুদ শাহ তুগলকের পিরিয়ডে আক্রমণ করবেন এবং তৈমুর লং এর আক্রমণের ফলে যে ডায়নাস্টির এন্ড হবে সেটা হচ্ছে তুগলক ডায়নাস্টি। এবং তার পরবর্তী 100 বছর পর ভাস্কো ডা গামা ভারতবর্ষে আসবে এবং ভাস্কো ডা গামা যখন কালিকটে আসবে সেই জায়গা থেকে ইউরোপিয়ানদের ভারতে আসার জলপথ আবিষ্কার করবেন এবং এই জলপথ আবিষ্কার করার ফলে ভারতবর্ষে এর আগে ব্যবসায়িক মনোপলি আরবিয়ান ট্রেডার্সদের ছিল, সেই আরবিয়ান ট্রেডার্সদের মনোপলি অ্যাবলিশড হবে এবং তারা ভারতীয় মশলা ইউরোপে বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করবে। এবং এর ঠিক পরে 1510 খ্রিস্টাব্দে পর্তুগিজরা গোয়া দখল করে ভারতে ইম্পেরিয়ালিজমটা স্টার্ট করবে এবং 1526 খ্রিস্টাব্দে ফার্স্ট ব্যাটেল অফ পানিপথের যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল ডায়নাস্টি এস্টাবলিশড করবে। তার মানে 1526-এর আগে ভারতবর্ষে সুলতানি ডায়নাস্টি রয়েছে, সেখানে স্লেব, খালজি, তুগলক, সৈয়দ, লোদি এই 5টা ডায়নাস্টি রুল করবে এবং 5টা ডায়নাস্টির পিরিয়ডে যারা আসছে, যেমন ইবন বতুতা আসছে মোহাম্মদ বিন তুগলকের সময়, তৈমুর লং আক্রমণ করছে নাসির উদ্দিন মাহমুদ শাহ তুগলকের সময়, এই জায়গাগুলোকে খেয়াল রাখবে। এরপরে যদি তোমাকে বলে যে 1539 খ্রিস্টাব্দে শেরশাহ সবসময় হুমায়ুনকে পরাজিত করবে চৌসার যুদ্ধে এবং 1540 খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধে পরাজিত করবে। এবারে এই কনৌজের যুদ্ধে পরাজিত হওয়ার পর হুমায়ুন ভারত ছেড়ে চলে যাবে, শেরশাহ দিল্লি দখল করবে। এরপরে 1545 খ্রিস্টাব্দে 40 খ্রিস্টাব্দে শেরশাহ দিল্লি দখল করে নেওয়ার পর 45 খ্রিস্টাব্দে ওই বিহারের অন্তর্গত কলিঞ্জর দুর্গ অবরোধকালে বোম ব্লাস্টে উনি মারা যাবেন এবং 1555 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ সিরিন্দে সিকান্দার সুরকে পরাজিত করে হুমায়ুন দিল্লি রিক্যাপচার করবেন। এই জায়গাটা অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে। এই জায়গাটায় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হুমায়ুন শেরশাহকে কোনোদিনও পরাজিত করতে পারবেন না। চৌসার যুদ্ধ বা কনৌজের যুদ্ধ যাই হোক না কেন, দুটো যুদ্ধতেই হুমায়ুন শেরশাহ দ্বারা পরাজিত হবে, কিন্তু হুমায়ুনই দিল্লি লস্ট করবে। হুমায়ুনই জীবিত অবস্থায় দিল্লিটাকে রিক্যাপচার করে যাবে। রিক্যাপচার যখন করছে তখন 55, এর পরের বছরই হুমায়ুন মারা যাবে 56-তে। তো সেই কারণে হুমায়ুন লস্ট করছে, হুমায়ুন রিক্যাপচার করছে বলে হুমায়ুনকে প্রবলেম চাইল্ড অফ মুঘল এম্পায়ার হিসেবেও ট্রিট করা হয়। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই জায়গাটায় যে মুঘল পিরিয়ডে এই 1664 খ্রিস্টাব্দে অ্যাবলিশড অফ জিজিয়াটা হচ্ছে একটা নন মুসলিম রিলিজিয়াস ট্যাক্স। মুসলিমদের অনুপ্রবেশের সঙ্গে সঙ্গে এই জিজিয়া ট্যাক্স ভারতে অনুপ্রবেশ ঘটবে এবং সেখান থেকে ব্রাহ্মণদের ওপর জিজিয়া ট্যাক্সটা যিনি চালু করছেন তিনি ফিরোজ শাহ তুগলক এবং জিজিয়া ট্যাক্সটা যিনি তুলে দিচ্ছেন তিনি হচ্ছেন আকবর। এর পরবর্তীকালে আবার রিইম্পোজ হবে ঔরঙ্গজেব, রিঅ্যাবলিশ করবে জাহানদার শাহ, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এবারে 1565 খ্রিস্টাব্দে আকবরের পিরিয়ডে ব্যাটেল অফ টালিকোটা হবে। এই টালিকোটার যুদ্ধে বিজয়নগর পরাজিত হবে, কিন্তু বিজয়নগর ডায়নাস্টি এন্ড হবে না। এই টালিকোটার যুদ্ধটা হবে তুলুবা ডায়নাস্টির সময়। তারপরে বিজয়নগরের যে ডায়নাস্টি হবে সেটা আরবিডু। এই আরবিডু ডায়নাস্টিটাই
তোমাকে খেয়াল রাখতে হবে অন্ধ্রপ্রদেশের দিকে চলে যাবে। এবং এর আগে যেমন বিজয়নগরের ক্যাপিটাল হচ্ছে হাম্পি, এই হাম্পিটা কিন্তু কর্ণাটকের দিকে। তার মানে ব্যাটেল অফ টালিকোটা ভারতের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ, যেটা আকবরের পিরিয়ডে হয়েছিল, মুঘল রুলারদের মধ্যে নয়। ডেফিনেটলি এটা হয়েছিল বাহুমনির কম্বাইন্ড ফোর্সের সঙ্গে বিজয়নগরের। এই যুদ্ধে বিজয়নগর হেরে যাবে। এরপরে আমরা যদি দেখি 1576 খ্রিস্টাব্দ, 1576 খ্রিস্টাব্দটাও খুব ইম্পর্টেন্ট, কারণ এই যুদ্ধে হলদিঘাটের যুদ্ধে আকবর পরাজিত করবে রানা প্রতাপ সিংকে। এটাও আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখব ব্রিটিশার্স হিসেবে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স জাহাঙ্গীরের দরবারে আসবেন, এবং জাহাঙ্গীরের দরবারেই তারপরে স্যার থমাস রো আসবে। তার মানে উইলিয়াম হকিন্স এবং থমাস রো দুজনাই যার সময় ভারতবর্ষে আসছেন, তিনি হচ্ছেন জাহাঙ্গীর। এই ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যেটা, যে 1600 খ্রিস্টাব্দে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হবে, তখন ভারতে মুঘল সম্রাট হচ্ছেন আকবর, বা ভারতবর্ষের প্রথম ব্রিটিশার্স হিসেবে যিনি ভারতবর্ষে আসবেন সেটা র্যাফেল ফিচ, জন মিলডেন হল, যেই হোক না কেন, সেই পিরিয়ডটাও কিন্তু আকবর। পরবর্তীকালে যারা আসছে উইলিয়াম হকিন্স এবং থমাস রো, এরা দুজনাই আসছেন জাহাঙ্গীরের পিরিয়ডে। এই জায়গাটাকে একটু খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যদি দেখি তাহলে আমরা দেখব 1665 খ্রিস্টাব্দে আমরা দেখব ট্রিটি অফ পুরন্দর হচ্ছে। 1665 খ্রিস্টাব্দে ট্রিটি অফ পুরন্দর মানে এই জায়গাটায় শিবাজি পরাজিত হয়ে যাবে এবং জয় সিং এর সঙ্গে চুক্তি সাইন করবে। জয় সিং মানেই রিপ্রেজেন্টেটিভ অফ ঔরঙ্গজেব। এরপরে রিইম্পোজ করছে জিজিয়া। জিজিয়ার ইম্পোজের পরে আমরা দেখতে পাবো নাদির শাহের ভারত আক্রমণ। নাদির শাহ 1739 খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করবে। সেই আক্রমণটাকে আমরা বলতে পারি কর্নাল। এই ব্যাটেল অফ কর্নাল, এই কর্নালের যুদ্ধে মোহাম্মদ শাহ পরাজিত হবে, যাকে আমরা রঙ্গিলা বলি, এবং নাদির শাহ আক্রমণের ফলে কোহিনুর ডায়মন্ড এবং ময়ূর সিংহাসন এই দুটোর অস্তিত্ব ভারতবর্ষে এন্ড হয়ে যাবে। পরবর্তীকালে কোহিনুর ডায়মন্ড আবার ইরান থেকে ভারতে আসবে, কিন্তু যিনি নিয়ে যাচ্ছেন ইরানে তিনি হচ্ছেন নাদির শাহ। আর এই নাদির শাহ যার সময় ভারত আক্রমণ করবে, তার পিরিয়ডটা হচ্ছে মোহাম্মদ শাহ, ল্যাটার মুঘল রুলার। এই জায়গাটা খেয়াল রাখবে। এরপরে আমরা দেখতে পাবো যে ইউরোপিয়ানরা যারা যারা ভারতবর্ষে এসেছিল, প্রথমে পর্তুগিজ, তারপরে ডাচ, তারপরে ব্রিটিশ, তারপরে হচ্ছে ড্যানিশ, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ। এরা আসার পরে আমরা দেখতে পাবো যে এদের মধ্যে লড়াই হবে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে। তো সেই ফ্রান্সের লড়াইগুলো যখন হচ্ছে, তখন তিনটে কর্নাটিক ওয়্যার মানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এই জায়গা থেকে স্টার্ট হয়ে গেল। তো এই তিনটে কর্নালের এই যে তিনটে কর্নাটিক ওয়্যার, এই তিনটে কর্নাটিক ওয়্যার হচ্ছে ইংল্যান্ড ভার্সেস ফ্রান্স। এবং তিনটে যুদ্ধের বিষয়গুলো যদি তুমি দেখো, তাহলে আমরা খেয়াল রাখবো যে যখন ওয়ার্ল্ড হিস্ট্রি খুব একটা আসে না, এই থার্ড কর্নাটিক ওয়্যারের পর, ব্যাটেল অফ বন্দিবাসের পর 1763 খ্রিস্টাব্দে ট্রিটি অফ প্যারিসের মাধ্যমে ভারতবর্ষের ফ্রেঞ্চ অ্যাম্বিশনটা এন্ড হবে। যেটা ভারতবর্ষে ফ্রেঞ্চ অ্যাম্বিশনটা দেখেছিলেন ডুপ্লেক্স, সেই ডুপ্লেক্সের ফ্রেঞ্চ অ্যাম্বিশন দেখাটা এন্ড হবে 1763 খ্রিস্টাব্দে। এই জায়গাটাকে একটু খেয়াল করে রাখবে। নেক্সট আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে এখানে আমাদের কি বলছে। এখানেও আমাদের কিছু টাইটেল দেয়, যেমন ধরো লাখবক্স বলা হয় কুতুবুদ্দিন আইবক, উলুগ খান, নায়েবি খুদাই, জিলি ইলাহি। এই টাইটেলটা উলুগ খান, নায়েবি খুদাই, জিলি ইলাহি, এই টাইটেলটা আমরা দিচ্ছি বলবনকে। তারপরে আলী গুরশেপ, সেকেন্ড আলেকজান্ডার, এটা আমরা বলছি আলাউদ্দিন খালজিকে। হাজার দিনারি, ইনি হচ্ছেন আলাউদ্দিন খালজির সেনাপতি। মালিক কাফুর, যিনি দক্ষিণ ভারত আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন, তাকে হাজার দিনার দিয়ে কেনা হয়েছিল বলে মালিক কাফুরকে হাজার দিনারি বলা হয়। এরপরে যদি আমরা বলি গাজী মালিক হিসেবে আমরা যাকে ট্রিট করি, তিনি হচ্ছেন গিয়াসউদ্দিন তুগলক।
আকবর অফ দিল্লি সুলতানত আমরা যদি বলি তাহলে সেটা আমরা বলবো ফিরোজ শাহ তুগলককে। গুলরুকি পেন নেমে যদি কেউ কোনো কবিতা লেখে তাহলে তার নাম হচ্ছে সিকান্দার লোদি। প্রিন্স অফ গার্ডেন এটা আমরা বলি বাবরকে, প্রিন্স অফ গার্ডেন এটা আমরা বলি বাবরকে। অপরদিকে প্রিন্স অফ জাস্টিস বলি জাহাঙ্গীরকে এবং প্রিন্স অফ বিল্ডার্স বলি শাহজাহানকে। এই টাইটেলগুলো আমাদের পরীক্ষায় আসে, এগুলো একটু খেয়াল রাখবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্যাটেল অফ পলাশি। পলাশির যুদ্ধে কি হবে? পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা রবার্ট ক্লাইভের কাছে পরাজিত হবে। এরপরে 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধে ফ্রেঞ্চরা পরাজিত হবে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ জেনারেল লালি পরাজিত হবে ব্রিটিশ জেনারেল আয়ারকুটের কাছে। এবং এরপরে 1763-তে প্যারিসের চুক্তির ফলে ফ্রেঞ্চ অ্যাম্বিশনটা এন্ড হবে। কিন্তু দুটোতেই যদি ফ্রেঞ্চ অ্যাম্বিশন কিসে এন্ড হয়েছে, ট্রিটি অফ প্যারিস না থাকে, তখন তোমার অ্যান্সারটা হবে ব্যাটেল অফ বন্দিবাস। এই জন্য এই জায়গাটাকে একটু খেয়াল রাখবে। এরপরে আমরা দেখব থার্ড ব্যাটেল অফ পানিপথ। পানিপথের 3টে যুদ্ধ আছে। 1526 হচ্ছে প্রথম, যেখানে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করছে। 1556-তে হচ্ছে দ্বিতীয়, যেখানে আকবর বৈরাম খাঁ হিমুকে পরাজিত করছে। এবং 1761 খ্রিস্টাব্দে থার্ড ব্যাটেল অফ পানিপথ, যেখানে আহমদ শাহ আবদালি মারাঠাদের পরাজিত করছে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এরপরে 1764 খ্রিস্টাব্দে আমরা বক্সারের যুদ্ধ দেখব। বক্সারের যুদ্ধে ইংলিশ জেনারেল যিনি রয়েছেন তিনি সম্মিলিত বাহিনী মানে বাংলা, অযোধ্যা এবং মুঘল সম্রাট শাহ আলম II এই সম্মিলিত বাহিনীকে পরাজিত করছে জেনারেল হিসেবে। তো আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে বক্সারের যুদ্ধটা 1764 খ্রিস্টাব্দে। এই সময় মুঘল সম্রাট হচ্ছে দ্বিতীয় শাহ আলম এবং সুজাউদ্দৌলা হচ্ছে এই সময় অযোধ্যার নবাব এবং মীর কাসিম হচ্ছে বাংলার নবাব। এই তিনজন সম্মিলিত বাহিনীকে পরাজিত করছেন ব্রিটিশরা, এটা তোমাকে মনে রাখতে হবে। এবং 1765 খ্রিস্টাব্দে গ্র্যান্ট অফ দেওয়ানি দেওয়া হয়েছিল। দেওয়ানিটা এখানে রবার্ট ক্লাইভের রিইন্ট্রোডিউস হবে। পলাশির যুদ্ধের পর যখন দেওয়ানি লাভ হবে তখন সেখানে রবার্ট ক্লাইভ দুবার বাংলার গভর্নর হিসেবে অ্যাপয়েন্টেড হবে, একবার পলাশির যুদ্ধের সময় আর একবার হচ্ছে বক্সারের যুদ্ধের পর। মানে দেওয়ানি লাভ যখন দেওয়া হবে, ট্রিটি অফ এলাহাবাদের সময় রবার্ট ক্লাইভ দ্বিতীয় ইন্ট্রোডিউস হচ্ছে। এবং তিনি দেওয়ানি লাভের পরে বাংলায় যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে সেটাকেই আমরা বলছি দ্বৈত শাসন। এটা বাংলায় দেওয়া আছে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে 1765 থেকে 72, এইটাই হচ্ছে ডুয়েল গভর্নমেন্ট সিস্টেমের পিরিয়ড। এখানে তোমাকে মনে রাখতে হবে 1765-তে এখানে হচ্ছে ক্লাইভ, আর 1772-এ যদি হয় এখানে হচ্ছে ওয়ারেন হেস্টিংস। তার মানে ডুয়েল গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করবে ক্লাইভ, অ্যাবলিস্ট করবে ওয়ারেন হেস্টিংস। এই পিরিয়ডে আমরা একটা দুর্ভিক্ষ দেখতে পাবো, যেটা হচ্ছে গ্রেট ফ্যামাইন ইন বেঙ্গল। সেটার পিরিয়ডটা হচ্ছে 1770। এটা এই সময় থাকবে কার্টিয়ার। এই কার্টিয়ারের পিরিয়ডে তোমার হচ্ছে এই জায়গাটা খেয়াল রাখতে হবে। তারপরে আমরা দেখব অ্যাংলো মহীশূর ওয়ার, ফার্স্ট অ্যাংলো মহীশূর ওয়ার এবং গ্রেট ফ্যামাইন, ট্রিটি অফ ম্যাঙ্গালোর এবং ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম। যদি আমরা দেখি তাহলে আমরা খেয়াল রাখবো প্রথম অ্যাংলো মহীশূর ওয়ারের পর আমরা দেখছি যে পরের বছরই 1770 গ্রেট ফ্যামাইন ইন বেঙ্গল। তার মানে এই জায়গাটাকে খেয়াল রাখ, এটাকেই 76-এর মন্বন্তর বলা হয়। তারপরে হচ্ছে সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার, যেখানে আমরা দেখব 1784-তে ম্যাঙ্গালোরের চুক্তি। তারপরে আমরা দেখব থার্ড, যেখানে টিপু সুলতান প্রথম পরাজিত হবে। সেটা হচ্ছে পরাজিত হয়ে যে চুক্তিটা সাইন করবে সেটা হচ্ছে ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম। এই ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনমে টিপু প্রথম পরাজিত হয়ে চুক্তি স্বাক্ষরিত করবে এবং এই পিরিয়ডটাই হচ্ছে লর্ড কর্নওয়ালিসের পিরিয়ড। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে 1799 ফোর্থ মাইসুর ওয়ারে শ্রীরঙ্গপত্তনমের পরাজিত হবে, টিপু সুলতান মারা যাবে এবং লর্ড ওয়েলেসলি মাইসুরে
মাইসোরটা দখল করে নেবে। এরপরে হচ্ছে 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলির সময় ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হবে এবং 1802 খ্রিস্টাব্দে ট্রিটি অফ বেসিনে পেশোয়া ব্রিটিশদের কাছে অধীনতামূলক মিত্রতা নীতি বা সাবসিডারি অ্যালায়েন্সটা গ্রহণ করে নেবে এবং 1802-3 খ্রিস্টাব্দে সেকেন্ড অ্যাংলো মারাঠা যুদ্ধে তারা হেরে যাবে। ফাইনালি 1818 খ্রিস্টাব্দে এই পেশোয়া থার্ড অ্যাংলো মারাঠা যুদ্ধের সময় হেরে যাবে এবং এই যুদ্ধে আর একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পিন্ডারি। এই পিন্ডারিরা হচ্ছে মারাঠা সোলজার, এটা একটু খেয়াল রাখবে। এবং এই যে থার্ড অ্যাংলো মারাঠা ওয়ারে মারাঠারা পরাজিত হচ্ছে, এই পিরিয়ডে গভর্নরটা হচ্ছে লর্ড হেস্টিংস। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে 1835 খ্রিস্টাব্দের উইলিয়াম বেন্টিং এর পিরিয়ডে আমরা দেখব ক্যালকাটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে এবং 1845-46 খ্রিস্টাব্দে আমরা দেখব যে ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার, এই অ্যাংলো শিখ ওয়ারে শিখরা পরাজিত হয়ে ট্রিটি অফ লাহোর সাইন করবে এবং ট্রিটি অফ লাহোরটা নেব 1846 ট্রিটি অফ লাহোর হবে। এবং তার পরবর্তীকালে এই যে যুদ্ধটা যদি বলে যে ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার, এটা হচ্ছে লর্ড হার্ডিঞ্জ ওয়ানের সময় হচ্ছে এবং সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার, এই যুদ্ধটা হচ্ছে লর্ড ডালহৌসির পিরিয়ডে। এবারে এই যুদ্ধে ডালহৌসি কি করবে, যুদ্ধের মাধ্যমে দখল করে পাঞ্জাবটাকে লাস্ট দখল করবে। যুদ্ধের মাধ্যমে শেষ যে রাজ্যটা ব্রিটিশরা দখল করবে সেটা হচ্ছে পাঞ্জাব এবং 1849-এ এই পাঞ্জাবের অ্যানেক্সেশনটা হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে মনে রাখতে হবে 1849-এই ভারতবর্ষে নয়, আমাদের কলকাতায় প্রথম 1849-এ প্রথম কলকাতায় হিন্দু গার্লস স্কুল তৈরি হবে, যেটাকে আমরা বলি বেথুন স্কুল। এটা কিন্তু ভারতবর্ষে প্রথম নয়, বাংলায় বা কলকাতায় প্রথম উইমেন স্কুল। এই জায়গাটাকে একটু খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা দেখব যে 1853 খ্রিস্টাব্দে আমাদের প্রথম বম্বে থেকে থানে রেল লাইন ওপেন হচ্ছে এবং টেলিগ্রাফিক কমিউনিকেশন ওপেন হচ্ছে। এই পিরিয়ডটা হচ্ছে লর্ড ডালহৌসির পিরিয়ড। 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহটা হচ্ছে, এই পিরিয়ডটাও লর্ড ডালহৌসির পিরিয়ড। এবং ডালহৌসির পিরিয়ডে 1856-এ অ্যানেক্সেশন অফ আওয়াধ, এই জায়গাটা হচ্ছে এবং ইউনিভার্সিটি অ্যাক্ট, উইডো রিম্যারেজ অ্যাক্ট, এগুলো ডালহৌসির পিরিয়ডে পাস হচ্ছে। ইমপ্লিমেন্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যানিং এর পিরিয়ডে। তার মানে 1857 থেকে 59 এই যে রিভোল্টের পিরিয়ড, এই সময় আমাদের গভর্নর হিসেবে রয়েছেন যিনি, তিনি হচ্ছেন লর্ড ক্যানিং। এবং সিপাহী বিদ্রোহের স্টার্টিং ডেটটা আমরা 10th মে যদি নিই তাহলে স্টার্টিং ফ্রম ব্যারাকপুর নয়, স্টার্টিং ফ্রম মিরাট, এই জায়গাটাকে তোমাকে খেয়াল রাখতে হবে। আমাদের 29শে মেটা আমরা কিন্তু কখনোই সিপাহী বিদ্রোহের স্টার্টিং ডে হিসেবে দেখি না। তো আমাদের কাছে যেটা স্টার্টিং ডে সেটা হচ্ছে 10th মে স্টার্টিং ডে, যেখানে মঙ্গল পাণ্ডে এনফিল্ড রাইফেল ব্যবহার করার জন্য যে অর্ডার দেবে তাকেই গুলি করে হত্যা করবে, সেই 29শে মার্চ। সেই 29শে মার্চটা কিন্তু আমাদের স্টার্টিং ডে নয়, সেখানে তিনি বিদ্রোহটা স্টার্ট করেছিলেন বা স্পার্ক করেছিলেন। এইটা আমাদের স্টার্টিং ডে এই কারণে নেওয়া হচ্ছে যে ব্রিটিশদের পরাজিত করে কিভাবে ভারতবর্ষে শাসন করবে সমস্ত রেজুলেশনটা এখানে পাই, ব্যারাকপুরে পাই না। সেই জন্য ব্যারাকপুর হচ্ছে স্পার্ক, মিরাট হচ্ছে স্টার্ট। এই জায়গাটাকে একটু খেয়াল রাখবে, তাহলেই তোমরা অ্যান্সারটা করতে পারবে। এরপরে আমরা দেখব যে 1875 খ্রিস্টাব্দে সোশিও রিলিজিয়াস মুভমেন্ট গুলো যখন হচ্ছে তখন আর্য সমাজ প্রতিষ্ঠা হচ্ছে, স্বামী দয়ানন্দ সরস্বতী করছে। এবং 1878 খ্রিস্টাব্দে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, প্রতিক্রিয়াশীল ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হচ্ছে, যেটা পাস করছে লিটন এবং তুলে দিচ্ছে রিপন। 1879 খ্রিস্টাব্দে আমরা যদি দেখি থিওসফিক্যাল সোসাইটি আদিয়ার মাদ্রাজে, থিওসফিক্যাল সোসাইটি 1875-এ তৈরি হবে আমেরিকাতে। এবারে এটা ভারতবর্ষে আসবে
1879 এসে আদিয়ারে সেট আপ হবে এবং সেট আপে করে আদিয়ারে হেডকোয়ার্টার তৈরি করবে 1882-তে। এই জায়গাগুলোকে একটু খেয়াল রাখতে হবে। এবং 1883 খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স হবে কলকাতায় এস এন ব্যানার্জির নেতৃত্বে। এবং 1883-84-তে ইলবার্ট বিল কন্ট্রোভার্সির কারণে এই ন্যাশনাল অর্গানাইজেশনগুলো তৈরি হবার একটা প্রেক্ষাপট তৈরি করবে। কারণ ইলবার্ট বিলটা ভারতীয়দের পক্ষে মতবাদ দিয়েছিল এবং ব্রিটিশদের বা ইউরোপিয়ানদের সংঘবদ্ধ আন্দোলন এই ইলবার্ট বিলটা তুলে নিতে বাধ্য করা হয় সরকারকে। তাই ভারতীয়দের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছিল সংঘবদ্ধ আন্দোলন সাফল্য লাভ করতে বাধ্য হয়। তো সেই কারণে আমাদের জাতীয়তাবাদী চেতনায় বৃদ্ধির ক্ষেত্রে ইলবার্ট বিল একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই জায়গাটাকে একটু খেয়াল রাখবে। নেক্সট আমরা যদি দেখি তাহলে অবশ্যই আমরা দেখব যে 1885 খ্রিস্টাব্দে কংগ্রেস প্রতিষ্ঠিত হচ্ছে বম্বে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ। 1896 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন তৈরি হচ্ছে স্বামী বিবেকানন্দের মাধ্যমে। 1905 খ্রিস্টাব্দে পার্টিশন অফ বেঙ্গল হচ্ছে লর্ড কার্জনের পিরিয়ডে। লর্ড মিন্টুর পিরিয়ডে 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগ তৈরি হচ্ছে। 1911 খ্রিস্টাব্দে লর্ড হার্ডিঞ্জ টুয়ের সময় আমাদের পার্টিশন অফ বেঙ্গল উইথড্রল করে ক্যাপিটালটাও শিফট করা হচ্ছে। এই পিরিয়ডগুলো থেকেই আমাদের পরীক্ষার প্রশ্ন আসে। এই জায়গাগুলোকে একটু ভালো করে লক্ষ্য রাখবে। তারপরে আমরা দেখব 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড রিফর্ম অ্যাক্ট এবং রাওলাট অ্যাক্ট পাস হবে। এই সময়ই আমরা দেখতে পাবো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, যেটা 13 এপ্রিল সংঘটিত হবে। এই পিরিয়ডটায় ভাইসরয় হিসেবে রয়েছেন লর্ড চেমসফোর্ড। 1919 থেকে 22 যদি খিলাফত মুভমেন্ট হয় তাহলে নন কোঅপারেশন মুভমেন্ট হচ্ছে 20 থেকে 22। তার মানে খিলাফত মুভমেন্ট আগে স্টার্ট হয়েছে। এর ইস্যুটা হচ্ছে তুরস্কের ইস্যুটাকে কেন্দ্র করে খিলাফত মুভমেন্ট হচ্ছে এবং খিলাফত মুভমেন্টটাকে গান্ধী নন কোঅপারেশন মুভমেন্টের সঙ্গে মার্জ করাচ্ছেন এবং মার্জ করানোর ফলেই এই নন কোঅপারেশন মুভমেন্টটাই হয়ে যাবে গান্ধীর সব থেকে হিন্দু মুসলিম ম্যাক্সিমাম পার্টিসিপেট মুভমেন্ট। এই নন কোঅপারেশন মুভমেন্টের সময় মোপলা রিভোল্ট হচ্ছে কেরালাতে। এবং তারপরে আমরা যদি দেখি যে এই যে মন্টেগু চেমসফোর্ড রিফর্ম অ্যাক্ট, যেখানে ডায়ার্কি ইন্ট্রোডিউস হবে, সেই ডায়ার্কি ইন্ট্রোডিউস হলে মানে প্রভিন্সে ডায়ার্কি ইন্ট্রোডিউস হচ্ছে এবং সেই ডায়ার্কির কাজ কতটা কি হয়েছে সেটা দেখার জন্যে 1927 সালে আমরা দেখব সাইমন কমিশন অ্যাপয়েন্টেড হবে লন্ডনে। এটা ভারতে আসবে 28-এ, রিপোর্টটা দেবে 30-এ। এই জায়গাটাকে খেয়াল রাখতে হবে। সাইমন কমিশন লন্ডনে সেট আপ হচ্ছে 1927 সালে এবং সেই কমিশনটা 28 সালে ভারতে আসছে, 30 সালে রিপোর্ট দিচ্ছে। এরপরে 1929 সালে যদি তুমি দেখো তাহলে আমরা দেখব ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত এরা সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোম ছোড়ার কারণে অ্যারেস্ট হবে। এবং 1930 খ্রিস্টাব্দে গান্ধীজি ডান্ডি মার্চ বা সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট স্টার্ট করবে। 1934 খ্রিস্টাব্দে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট ফাইনালি তুলে নেওয়া হবে। নেক্সট আমরা যদি দেখি যে 1940 খ্রিস্টাব্দে প্রথম পাকিস্তান রেজলিউশনটা পাস করবে মুসলিম লীগের লাহোর অধিবেশনে। এবং 1941 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বোস ভারত ছেড়ে মানে কলকাতা ছেড়ে জার্মানির দিকে চলে যাবে। এবং 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশন তৈরি হবে এবং এই ক্রিপস মিশনের ফেলিওরের ফলেই ভারতবর্ষের সব থেকে বড় গান্ধীয়ান মুভমেন্ট কুইট ইন্ডিয়া মুভমেন্টটা স্টার্ট হবে। এই কুইট ইন্ডিয়া মুভমেন্টের রেজলিউশনটা নেওয়া হবে 8 আগস্ট, ইমপ্লিমেন্ট হবে 9 আগস্ট। এই 8 আগস্ট মধ্যরাত্রে যত পপুলার কংগ্রেস লিডার আছে প্রত্যেককে অ্যারেস্ট করে নেওয়া হবে। গান্ধীকে হাউস অ্যারেস্ট করে রাখা হবে আগা খান প্যালেসে, মৌলানা আজাদকে রাখা হবে আমাদের বাঁকুড়া জেলে,
আমাদের নেহেরুকে রাখা হবে আলমোড় জেলে। তো পপুলার লিডাররা যেহেতু জেলে, সেই জন্য এখান থেকে আন্ডারগ্রাউন্ড থেকে নেতৃত্ব দেবে অরুণা আসফ আলী। সেই জন্য কুইট ইন্ডিয়া মুভমেন্টের হিরোইন বলা হয় অরুণা আসফ আলীকে, এবং কুইট ইন্ডিয়া মুভমেন্টকেই আমরা বলি লিডারলেস মুভমেন্ট, কারণ পপুলার লিডাররা সবাই জেলে রয়েছে। এবং এটা আগস্ট মাসে হয়েছিল বলে এটাকে আমরা আগস্ট ক্রান্তি হিসেবেও ঘোষণা করি। নেক্সট আমরা যদি দেখি তাহলে দেখব যে 1946 সালে ক্যাবিনেট মিশন প্ল্যান ভারতবর্ষে আসবে, এবং 1947 সালে লর্ড মাউন্টব্যাটেনের 3 জুন প্ল্যানের মাধ্যমে ভারতবর্ষের ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস হবে। এই ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মাধ্যমে ভারতবর্ষে ভারত এবং পাকিস্তান দুটো দেশ তৈরি হবে। একই সঙ্গে আমাদের খেয়াল রাখতে হবে 14ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা দিবস পালন করে, আমরা করি 15ই আগস্ট। দুটো দেশের তৈরি হলো। এরপরে আমরা যদি দেখি যে জওহরলাল নেহেরু, ইনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী যার কার্যকলাপ আমরা দেখতে পাবো 1947 থেকে 64 পর্যন্ত। এই যে লংগেস্ট টাইম প্রাইম মিনিস্টার আর কারোর হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ এতদিন ধরে প্রাইম মিনিস্টার থাকার প্রবাবিলিটি অনেক কম। তাই ভারতবর্ষের লংগেস্ট টাইম প্রাইম মিনিস্টার যদি বলে তাহলে সেটা হচ্ছে জওহরলাল নেহেরু। অবশ্য এখানে দুটো ভাগে ভাগ আছে। 47 থেকে যদি তুমি দেখো তাহলে এখানে এখনো ইলেকশন হয়নি। ইলেকশনের পরও যদি বলো তাহলেও জওহরলাল নেহেরু সব থেকে লংগেস্ট এখন পর্যন্ত। এরপরে 1948 সালে আমরা দেখলাম যে মহাত্মা গান্ধীকে নাথুরাম গডসে হত্যা করলো, এবং 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যুদিন। এই দিনটাকে আমরা জাতীয় শহীদ দিবস হিসেবে পালন করি। 1949 সালে নিউ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাডপ্টেড করা হলো। 26শে নভেম্বর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভারতের কনস্টিটিউশনকে গ্রহণ করছে, সেটা হচ্ছে 1949 খ্রিস্টাব্দে। 1950 খ্রিস্টাব্দে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব ইন্ডিয়াকে একটা রিপাবলিক হিসেবে গ্রহণ করা হলো, এবং সেই রিপাবলিকান ইন্ডিয়াতে ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট হিসেবে কার্যকলাপ গ্রহণ করলেন। 1951 খ্রিস্টাব্দে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে 1951 সালে 5 ইয়ার প্ল্যান লঞ্চ হলো। 1952 সালে, এই যে 1952 সাল, তার মানে 47 থেকে 52 এই পিরিয়ডটায় আমরা যদি দেখি জওহরলাল নেহেরুকে, তাহলে তিনি কিন্তু নির্বাচিত ছিলেন না। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচিত মেম্বার হিসেবেই তিনি প্রাইম মিনিস্টার হয়েছেন, কিন্তু নির্বাচনের মাধ্যমে প্রাইম মিনিস্টার যদি বলে তাহলে কিন্তু 52 থেকে 64 এই জায়গাটাকে খেয়াল রাখতে হবে। তো এই 52 সালে ফার্স্ট জেনারেল ইলেকশন হচ্ছে, এটাই ভারতবর্ষের সব থেকে দীর্ঘদিনের ইলেকশন, কারণ 51 থেকে 52 প্রায় 1 বছর ধরে এই ইলেকশনটা চলেছিল। ফার্স্ট জেনারেল ইলেকশনে ছিল সব থেকে লংগেস্ট ডিউরেশন। এবারে এরপরে এই ফার্স্ট ইলেকশনের পর এনডিসি তৈরি হবে, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এবং ফ্যামিলি প্ল্যানিং, এই জিনিসগুলো ভারতবর্ষে স্টার্ট হবে, যেগুলি খুবই যুগান্তকারী ঘটনা। তারপরে আমরা যদি দেখি যে 1953 খ্রিস্টাব্দে মাউন্ট এভারেস্ট জয় করা হবে। মাউন্ট এভারেস্ট জয় করার বছরেই ভারতবর্ষে ইউজিসি তৈরি হবে, সেই সালটা হচ্ছে 1953। এই 1953-তে পর্যন্ত আমরা এবারে পড়লাম। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে একদম সিম্পল ডিসকাশন অফ সাম কোশ্চেন উইথ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই জায়গাটায় আমরা দেখব। আমাদের প্রথম কোশ্চেন যদি তোমরা দেখো তাহলে আমরা এটা অবশ্যই খেয়াল রাখবো, ইন হুইচ সিটি অফ দ্য সিভিলাইজেশন দ্য লার্জেস্ট ইনস্ক্রিপশন ওয়্যার ফাউন্ড। এটা PYQ কোশ্চেনের মধ্যে পড়ে, এবং এক্ষেত্রে আমরা অ্যান্সারটা নিয়ে নেব ধোলাভিরা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা যদি দেখি তাহলে আমরা এই জায়গাটায় দেখব, হোয়াট ওয়াজ দ্য নেম অফ
দ্য ক্যাপিটাল অফ বিজয়নগর স্টেট। বিজয়নগর স্টেটের ক্যাপিটাল হিসেবে এখানে যেটা অপশন রয়েছে মাইসোর, আইহোল, হাম্পি, কাঞ্চিপুরম, এক্ষেত্রে আমরা অ্যান্সারটা নেব হাম্পি। হাম্পি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই জায়গাটা, হু ইজ দ্য অথর অফ দ্য ওয়ার্ল্ড ফেমাস ইংলিশ প্লে হ্যামলেট। হ্যামলেটের যদি ক্রিয়েটার বলে তাহলে এটা আমরা নেব উইলিয়াম শেক্সপিয়ার। হ্যামলেটের ক্রিয়েটার, যেটা পরীক্ষায় আসে। তো মেন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন দ্য ঋগ্বেদ দেয়ার ইজ মেনশন দ্য ব্যাটেল নোন অ্যাজ, ঋগ্বেদে যে ব্যাটেলের কথা বলা আছে সেটা হচ্ছে ব্যাটেল অফ 10 কিং, 10 রাজার যুদ্ধ। সেক্ষেত্রে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে আমাদের প্রশ্ন, হুইচ মুঘল এম্পায়ার স্টম ইজ লোকেটেড প্রেজেন্টলি ইন পাকিস্তান। যদি ভারতবর্ষের যে আর্লি মুঘল রুলাররা রয়েছে সেই আর্লি মুঘল রুলারদের মধ্যে প্রত্যেকের সমাধি কোথায় আছে পরীক্ষায় আছে। তো হুমায়ুনের সমাধিটা তোমাকে মনে রাখতে হবে যে দিল্লিতে আছে, আকবরের সমাধি সিকান্দ্রায় আছে, ঔরঙ্গজেবের সমাধি ঔরঙ্গাবাদে আছে, তার মানে এটার অ্যান্সার হবে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সমাধি পাকিস্তানের লাহোরে রয়েছে, তার মানে এটার অ্যান্সার হবে সি। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আমাদের খেয়াল রাখতে হবে এটা, হুইচ অফ দ্য ফলোইং আর্কিওলজিক্যাল সেন্টার লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল। শিশুপালগড়, এটাই আমরা অ্যান্সার নেব। নেক্সট যদি আমাদের এটা প্রশ্ন করে, হুইচ আর্টিস্ট গেভ দ্য ফাইনাল শেপ অফ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ। ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগের ফাইনাল যে আর্টিস্ট হচ্ছে তিনি হচ্ছেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়াকে আমরা এখানে অ্যান্সার নেব। নেক্সট যদি বলে রোহিঙ্গারা অরিজিনালি যেখান থেকে আসবে সেটা হচ্ছে রাখাইন প্রভিন্স ইন মায়ানমার, বর্তমানে মায়ানমার বা রেঙ্গুন বলা হতো একটা সময়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ড্রাইভ আর্গুমেন্ট in support of widow marriage movement from which part of the Ved? এটা যদি আমাদের বলে তাহলে আমরা অ্যান্সারটা নেব পরাশর সংহিতা। পরাশর সংহিতা থেকে আমরা অ্যান্সার নেব। Which was the only city of the Indus without fortification? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের উইদাউট ফোর্টিফিকেশন যদি বলে তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে চানুদারো। চানুদারোতে কোনো ফোর্টিফিকেশন নেই, আপার টাউন এবং লোয়ার টাউন দুটোতেই। নেক্সট, ইন হুইচ সেঞ্চুরি ডিড ফার্স্ট মুভমেন্ট এগেনস্ট বৈদিক রিচুয়ালিস্টিক প্র্যাকটিস, সেটা আমরা নেব 6th সেঞ্চুরি বিসি। এই 6th সেঞ্চুরি বিসিতেই আমাদের বৈদিক রিচুয়ালিস্টিকের এগেনস্টে ওই বৌদ্ধিজম জৈনিজম গড়ে উঠছে, ওটাই আমাদের পঞ্চসিদ্ধান্তিকা। এই বইটার রাইটার হচ্ছে বরাহমিহির। বরাহমিহিরকে আমরা পঞ্চসিদ্ধান্তিকার রাইটার নেব। নেক্সট লীলাবতী, এটা যদি আমাদের বই বলে এই বইটার রাইটার নেব ভাস্করা। ভাস্করকে নেব আমরা লীলাবতীর রাইটার হিসেবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে আলেকজান্ডার গ্রেট কনকোয়েস্ট এশিয়া আর্ন ইন্ডিয়া, এটা আমরা দেখব 356 বিসি থেকে 323 বিসি, মানে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লং ওয়াক টু ফ্রিডম, এটা নেলসন ম্যান্ডেলার লেখার জন্য এটা সাউথ আফ্রিকার হবে। নেক্সট আমরা যদি দেখি কনকোয়েস্ট দ্য সেলফ, এই বইটা রাইটার হবে মহাত্মা গান্ধী। কনকোয়েস্ট অফ সেলফ। আমরা এটা এই প্রশ্নটার অ্যান্সার নেব দস্তয়েভস্কি।
ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। এরপরে ইন হুইচ ডেট দ্য ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা, কলকাতা হবে তোমার হচ্ছে 2nd ফেব্রুয়ারি 1814, 2nd ফেব্রুয়ারি 1814। নেক্সট শেরশাহের কমান্ডারের নাম নেব আমরা ব্রহ্মজিৎ গৌর। হুইচ গভর্নর জেনারেল ইনিশিয়েটেড দ্য ইন্ট্রোডাকশন অফ ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া, এটা যদি প্রশ্ন করে ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া যদি প্রশ্ন করে তাহলে আমরা এটা অ্যান্সার নেব উইলিয়াম বেন্টিং। জিন্দা পীর, এটা আমরা নেব ঔরঙ্গজেবকে। নীল দর্পণ, এটা লিখবে যিনি, তিনি দীনবন্ধু মিত্র। হুইচ ফেমাস পোয়েট অফ দিল্লি সুলতানাত ওয়াজ কল প্যারট অফ ইন্ডিয়া, প্যারট অফ ইন্ডিয়া আমরা নেব আমির খুসরুকে, হিন্দুস্তানের তোতা পাখি। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে হু এন্ট্রাস্টেড দ্য কমান্ড ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি টু সুভাষচন্দ্র বোসকে যদি কেউ দেয়, ক্ষমতাটা দেয়, তাহলে সেটা হচ্ছে রাসবিহারী বোস। হুইচ অফ দিস ইজ ওয়ার্ক অফ কালিদাস, কালিদাসের লেখা যেটা আছে সেটা হচ্ছে হুইচ অফ দিস ইজ দ্য ওয়ার্ক অফ কালিদাস, কালিদাসের লেখা যদি হয় তাহলে সেটা হচ্ছে রঘুবংশ। এখানে যদি বলে ইন হুইচ ইয়ার কাশ্মীর ইনকর্পোরেট ইন ইন্ডিয়া, এটাও আমাদের হবে 1947। Indian earliest contact with Islam came through Arabian merchant and of Malabar coast. D is the correct answer. Which territory of India were first liberated from British rule, renamed Shohid and Swaraj? এটা আন্দামান নিকোবর আইল্যান্ড, নেতাজির জন্য এই জায়গাটা এখনো আমরা উপভোগ করি। নেপোলিয়ন অফ ইন্ডিয়া, আমরা অবশ্যই এটা আমরা বলবো সমুদ্রগুপ্তকে। গ্রেট এসকেপ সুভাষচন্দ্র, এটা আমরা বলবো 1941। শেরি পাঞ্জাব, এটা আমরা নেব লালা লাজপত রায়। Who was the inspiration behind Young Bengal movement? ডিরোজিও, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। আইনি আকবরী, এটা লিখবে আবুল ফজল। এরপরে লিখবে ভ্রান্তি বিলাস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাবসিডিয়ারি অ্যালায়েন্স, এটা হবে ওয়েলেসলি। দিন ইলাহি মেম্বার প্রথম যদি হয় তাহলে এটা হবে বীরবল। ইন্ডিকা যদি কেউ লেখে তাহলে সেটা হচ্ছে মেগাস্তেনিস। হুইচ ইয়ার মুসলিম লীগ ফার্স্ট গেভ দ্য কল অফ সেপারেট পাকিস্তান? 1940 লাহোর সেশন। The first medieval ruler propounded divine theory of kingship, বলবন। ডিভাইন কিংশিপ থিওরি ইন্ট্রোডিউস করবেন। অটোবায়োগ্রাফি আননোন ইন্ডিয়া, এটা লিখবে এনসি চৌধুরী, নীরজ সি চৌধুরী। এরপরে লিখবে হু ওয়াজ দ্য লাস্ট কিং অফ মৌরিয়ান ডায়নাস্টি? মৌরিয়ান ডায়নাস্টির লাস্ট রুলার হচ্ছে বৃহদ্রথ মৌর্য। বুদ্ধ জন্মটা যদি তোমাকে বলে 563 BC।
ছাতিমতলা ক্যাম্পাস, এটা বিশ্বভারতী ইউনিভার্সিটি। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ বাই আমির খুসরো, এটা আমরা নেব সেতার। সেতারটা তিনি বাজাতেন আর ইন্ট্রোডিউস করেছিলেন তবলা, এটা অবশ্যই খেয়াল রাখবে আমির খুসরোরই। শেঠ সাহেব জেনারেলের নাম ব্রহ্মজিৎ গৌড়, এটা রিপিট এসছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে বিন্দুসার, সন অফ বিন্দুসারের। বিন্দুসার যদি তার কারোর ছেলে হয় তাহলে সেটা হবে চন্দ্রগুপ্ত মৌর্য। এই জায়গাটা, এটা পিওয়াই কিউ নয়, এটা এক্সট্রা কোশ্চেন, এটা একটু খেয়াল রাখবে। ডিউরিং দ্য রেইন অফ হুইচ অফ দ্য ফলোইং কিং দি চাইনিজ ট্রাভেলার জুয়াংজাং ভিজিট। জুয়াংজাং মানে হচ্ছে ইউয়েনসাং, তার মানে এটা আসবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, গুপ্ত রুলারের পিরিয়ডে। তো সরি, হিউয়েনসাং মানে হচ্ছে হর্ষবর্ধন, এটার অ্যান্সার হয়ে যাবে এ। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট যদি দেখি আগস্টফার, আগস্টফার 1940-এ যে ভাইসরয়ের সময় থাকবে সেটা হচ্ছে লিনলিথগো। নেক্সট যেটা আছে, হু অ্যামং দ্য ফলোইং ইন্ট্রোডিউস ফেমাস পার্সিয়ান ফেস্টিভ্যাল নাওরোজ। নাওরোজ ফার্স্ট পার্সিয়ান ফেস্টিভ্যাল ইন্ট্রোডিউস যিনি করবেন তিনি হচ্ছেন বলবন। এরপরে রয়েছে অ্যাট হুইচ এজ ডিড নোম্যাড স্টার্ট সেটেল। নোম্যাডরা যে স্টার্ট সেটেল করবে যেটা, সেটা হচ্ছে নিওলিথিক এজ। হরপ্পা ডিড নট নো ইউজ অফ আয়রন। হরপ্পারা যেটা জিনিস ব্যবহার করবে না সেটা হচ্ছে আয়রন। ইকোনমি অফ বৈদিক ওয়াজ, এটা আমরা নেব রুরাল, গ্রামীণ। পপুলার অ্যাসেম্বলি যদি বলে তাহলে আমরা এখানে অ্যান্সারটা নেব সভা এবং সমিতি। তারপরে নেব নেম দ্য ব্রেভ ইন্ডিয়ান কিং হুম আলেকজান্ডার ডিফিটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার ঝিলাম। এটা আমরা নেব পুরাস। এরপরে নেব ফার্স্ট মোনার্ক অফ মগধিয়ান কিংডম 6th সেঞ্চুরি বিসি। অপশন অনুযায়ী বিম্বিসার। বিম্বিসার অ্যান্সার হবে। বুদ্ধচরিত, এটা রাইটার হয়ে যাবে অশ্ব ঘোষ। বুদ্ধচরিতের রাইটার হয়ে যাবে অশ্ব ঘোষ। কুনিক, কুনিক আমরা বলি অজাত শত্রুকে, সেই জন্য এটার অ্যান্সার হয়ে যাবে ডি। বিম্বিসারকে আমরা বলি শ্রেণিক। এখানে যেটা প্রশ্ন করেছে, চন্দ্রগুপ্ত ইজ সেড টু হ্যাভ অ্যাবডিকেট থ্রোন অ্যান্ড পাস্ট হিজ লাস্ট ডে অফ শ্রাবণ বেলগোলা ইন, এটা কোথায় হবে? এটা হবে মাইসোর, বর্তমানে কর্ণাটকে অবস্থিত। ইন্দো গ্রিক রুলার হ্যাভ বিন মেনশন ড্যাশ ইন্ডিয়ান লিটারেচার। ইন্দো গ্রিক রুলারকে ইন্ডিয়ান লিটারেচারে জবন বলে বলা হয়েছে। অ্যাকচুয়ালি জবন বলতে গ্রিক মুসলিম দুজনকেই বোঝানো হয়, তো জবন বলতে অ্যাট প্রেজেন্ট অ্যান্সারটা হবে নন হিন্দু। হুমায়ুন ডায়েড 1556। নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ ইলিটারেট। ইলিটারেট হিসেবে আমরা নেব আকবর। ফ্রম হোয়ার ডিড গ্রেট ইন্ডিয়ান মিউটিনি স্টার্ট। গ্রেট মিউটিনি যদি বলে আমরা অ্যান্সার নেব মিরাট। স্বরাজ পার্টি ফাউন্ড বাই হুম, এখানে যা অপশন রয়েছে তাতে শিয়ার দাস, এটাই আমাদের অ্যান্সার হবে। হোয়াই ওয়াজ দ্য খিলাফত মুভমেন্ট স্টার্ট? প্রোটেস্ট এগেনস্ট ইনজাস্টিস ডান টু টার্কি, এটাই আমরা অ্যান্সার নেব তুরস্কের ইনজাস্টিসের জন্য। এরপরে গদর পার্টি যদি কেউ, হু ইজ দ্য ফাউন্ডার অফ গদর পার্টি? সোয়ান সিং বকনা, ক্ষুদিরাম বোস, বসন্ত কুমার বিশ্বাস, রামপ্রসাদ। সোয়ান সিং বকনা।
নেক্সট আমরা যেটা দেখব, ব্যাক টু বেদাস, এই ডায়ালগটা যিনি দেবেন তিনি হচ্ছেন দয়ানন্দ সরস্বতী। ব্যাক টু বেদাস, গো ব্যাক টু বেদ, রিটার্ন টু বেদ, এটা নেব আমরা। ফার্স্ট নিউজ পেপার যদি আমাদের বলে তাহলে এটা আমরা অ্যান্সার নেব বেঙ্গল গেজেট। বেঙ্গল গেজেট হচ্ছে ভারতবর্ষের প্রথম নিউজ পেপার। তারপরে আমরা যদি দেখি এটা হুইচ মুভমেন্ট গট দ্য সাপোর্ট ফ্রম হিন্দু মুসলিম, সব থেকে বেশি বড় সাপোর্ট পাবে নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলনে। তো এটাই হচ্ছে আমাদের আলোচনা। তো আমরা এই যে পড়াশোনাটা করলাম, গোটাটা আলোচনা করলাম, আলোচনা করে কোশ্চেন কি রকম ভাবে আসে, কি কি কোশ্চেন আসতে পারে, সেই ট্রেন্ড অনুযায়ী এই পড়াশোনাটা করানো হলো। তো থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নিয়েছো, পরীক্ষার হলে ভালো করে নিজেদের প্রয়োগ করো এবং এক্সাম ক্র্যাক করে মেনের ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনা করে ভালো রেজাল্ট করো। থ্যাংক ইউ ভেরি মাচ।